তাহলে হচ্ছে দেখা যাবে যে কোনো লিঙ্ক হচ্ছে না, ঠিক আছে? তো গত ক্লাসে হচ্ছে এই টোটাল 11টা হচ্ছে সিবিএলএম অথবা আমরা যেহেতু বিটিবিটা ফলো করতেছি, সো হচ্ছে আমরা মানে অ্যাসেসমেন্ট দিব এনএসডি এর। আমাদের ইউনিট অফ কম্পিটেন্সিও থাকবে 11টা, আমাদের সিরিয়াল এই 11টাই, সবই ঠিক আছে। কিন্তু হচ্ছে আমরা সিবিএলএম যেহেতু বিটিবি হচ্ছে আপনার ডেভেলপ করছে, এন্ড বিটিবিটাই হচ্ছে ফলো করা হয়, সব অ্যাসেসররাও তাই ফলো করে, সব ট্রেনাররাও তাই ফলো করে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা পড়ালেখার জন্য বিটিবির সিবিএলএম এবং ওইটার সিরিয়ালটা ফলো করব, ঠিক আছে, জাস্ট পড়ালেখার পারপাসে। কিন্তু আমরা অ্যাসেসমেন্ট দিব হচ্ছে এই 11টার উপর। এখন 12টা 11টা কেন হইলো এটাও গতকাল বলা হয়েছিল, তো আমি আবার বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা কাজ করতেছি হচ্ছে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিবেট সেক্টর, অর্থাৎ আমাদের যে টিবেট সেক্টরটা আছে সেই সেক্টরটা সম্পর্কে জানার জন্য যত ধরনের বেসিক নলেজ দরকার সেটাই আছে হচ্ছে সিভিএলএম 1 এর ভিতরে। এখন কম্পিটেন্সি কাকে বলে, নলেজ কি, স্কিল কি, অ্যাটিটিউড কোনটা, তারপরে হচ্ছে এনএসডিপি কি, এনএসডিএ কারা, তাদের কি নীতিমালা আছে, বিএনকিএফ কি জিনিস, তাদের কি কি লেভেল আছে, এই টাইপের যত কথাবার্তা আছে সেগুলাই হচ্ছে বলা আছে এই টিবেট সেক্টরের ভিতরে। তো আমরা যেহেতু আর সিভিএলএম গুলো হচ্ছে এমন ভাবে সাজানো হয়েছে যেন হচ্ছে আমরা বুঝতে পারি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে আমরা কোন সিস্টেমের ভিতরে আসছি। আমি গতকাল বলছিলাম যে আমাদের একটা সিস্টেম আছে, এই সিস্টেমের নাম কি বলেন তো? এনটিবিকিউএফ। কি কালকে কি পড়াইলাম? আমি কালকে ক্লাসে ছিলাম না, আমি আমার মতো হচ্ছে বললাম যে আমরা যে পরীক্ষাটা দিই এনটিবিকিউএফ এর যে ফর্মুলাতে হচ্ছে ফর্মুলাটা দিই, সেটার কথা বললাম। আচ্ছা, যারা ছিলেন তাদের ভিতর থেকে বলেন আমরা কোন সেক্টরে কাজ করি, সেক্টরের নাম কি? কোন সেক্টরে কাজ করি আমরা, সেক্টরের নাম কি? বিএনকিউএফ। আল্লাহ, কি পড়াইলাম কালকে? আপনি ছিলেন ক্লাসে যে উত্তর দিলেন? কালকে ক্লাসে ছিলেন কারা? এই যে নোবেল রায় তো কালকে ছিল, তারপরে হৃদয় ছিল, তারপর ইসরাত জাহান ছিলেন। এটা কোথায়? অ্যান্সার দেন, পড়াইছি তো কালকে। ম্যাডাম কালকে আমরা তো স্কিল পার্টে আছি। আমরা কি জন্য আসছি এখানে? স্কিল পার্ট দিতে, এসএসআর এর পার্ট দিতে আসছি না, সিবিটিএ দিতে আসছি। এক্স্যাক্টলি, আমরা এখানে আসছি হচ্ছে সিবিটিএন এ দিতে। তাহলে আমাদের হচ্ছে সেক্টরের নাম কি, কাজ করি কোন সেক্টরে, সেই স্কিল পার্ট দেই আর যাই দেই, সেক্টরের নাম কি? টিবেট সেক্টর। টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং। খাতা কলম কোথায় আপনাদের? খাতা কলম নেন, খাতা কলম নিয়ে বসেন। এই জিনিসগুলো ভুল করলে হবে? এগুলো বেসিক জিনিস না? আপনারা যে বলতেছেন যে সিবিএলএম শুরুই করলো না ম্যাডাম, ক্লাস শেষ করে দিল। এখন সিবিএলএম শুরু করার আগে তো আমাকে জানতে হবে আমি কোন সিস্টেমের মধ্যে আছি। তা কালকে কি পড়াইলাম তাহলে? এগুলো অ্যাসেসমেন্টের জিনিস না? প্রত্যেকটা যা যা আমি একটা ওয়ার্ড বলবো সেই ওয়ার্ডটাও অ্যাসেসমেন্ট রিলেটেড, ফেলে দেওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে? সো কোন সেক্টরে কাজ করি? সিবিপিএন ম্যাডাম। টিবেট, টিবেট, টিবেট সেক্টর, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং, টিবেট সেক্টর। জি হৃদয় হাসান, কি বলেন স্যার? ম্যাম আমি তো বাসের মধ্যে সাউন্ড একটু কম হচ্ছে, এই জন্য কিছু কষ্ট করে শুনতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে, তার কি করা। এই জন্য আর শুনতে পারতেছি না। রেকর্ড করে ফেলেন, রেকর্ডটা দেখে ফেলেন আর কি। আচ্ছা, তো আবার বলতেছি একটু খাতা কলম নিয়ে লেখেন, আপনারা কাজে লাগবে, ঠিক আছে? বেসিক জিনিস যদি, কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে অ্যাসেসমেন্ট একদম আটকে যাবেন। আর কিছু কিছু অ্যাসেসর আছে একদম গোড়া থেকে শুরু করে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি অ্যান্সার গুলা না দিতে পারেন তাহলে বিপদ আছে। আর তারপর আমরা কোন সেক্টরে কাজ করতেছি, কিসের স্কিল পার্ট দিলাম, কিসের লেভেল করতেছি, এগুলো যদি না জানি তাহলে হবে? সো আবার বলতেছি, সেক্টরের নাম হচ্ছে টিবেট সেক্টর, এবং 1 নাম্বার সিভিএলএম এ সেই টিবেট সেক্টর নিয়ে কথাবার্তা বলা হয়েছে যে আমরা টিবেট সেক্টরে কাজ করতেছি। এই সেক্টরটা অনেক ওয়াইড, অনেক মানুষজন আছে। সেই টিবেট সেক্টরের একটা সিস্টেম হচ্ছে সিবিটিএনএ,
যেটা কিনা আসছে সিবিই থেকে, অর্থাৎ এটা একটা এডুকেশন ফর্ম। কম্পিটেন্সি বেসড এডুকেশন হচ্ছে একটা এডুকেশন ফর্ম। গতকাল এটাও বলছিলাম যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম হচ্ছে তিনটা। কি কি? টেকনিক্যাল, জেনারেল, আর হচ্ছে মাদ্রাসা। ওকে, তাহলে আর একটা ফর্ম আছে হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশন। সেই কম্পিটেন্সি বেসড এডুকেশনের অল্প একটু পার্ট হচ্ছে আমরা অ্যাডাপ্ট করে বাংলাদেশে নিয়ে আসছি, কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে আমাদের সিস্টেম, সিবিটি সিস্টেম অথবা সিবিটিএ হচ্ছে সিস্টেম, আর সেক্টর হচ্ছে টিভেট। মনে থাকে জানো? আচ্ছা, তারপরে হচ্ছে এটাকে চালানোর জন্য যে আমাদের কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে বলা হচ্ছে বিএনকিউএফ, এনটিভিকিউএফ না, এনটিভিকিউএফ হচ্ছে বিটিভির, আর এনএসডিএর হচ্ছে বিএনকিউএফ, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এটা চালাচ্ছে হচ্ছে এনএসডিএ, তারা হচ্ছে অ্যাপেক্স বডি। এই কথাগুলো কালকে বলা হয়েছিল এবং বলার পরে আমার এখন মনে হইতেছে যেহেতু কেউই বলতে পারলে না, তাহলে আমার পড়ানো তো বৃথা। সেক্টরের নাম জানি না, অকুপেশনের নাম জানি না, তাহলে হবে? আচ্ছা, একটু একটা জিনিস জিজ্ঞেস করবো, বিএনকিউএফ এটা কি হচ্ছে এনএসডি চালাচ্ছে, আর এনটিভিকিউএফ এটা হচ্ছে বিটিভি চালাচ্ছে, এই তো? এক্স্যাক্টলি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে তো ফার্স্ট সিবিএলএমটা হচ্ছে আমাদের টিবেট সেক্টর সম্পর্কে। তো আমরা কোন সেক্টরে আসছি সেটা যদি না জানি তাহলে কিভাবে আগাবো? দ্যাটস আমাদের সিবিএলএম 1টাকে সাজানো হয়েছে টিবেট নিয়ে। 2 নাম্বার সেক্টরটা হচ্ছে টিবেট সেক্টর, কাজ করে হচ্ছে অনেক বিশাল ডাইভার্স পিপলদেরকে নিয়ে। কারণ কি আপনারা এখানে যারা আছেন সবাই কি সেম এডুকেশন ব্যাকগ্রাউন্ড? না। সবাই কি সেম অকুপেশনের আছেন? না, কোনোটাই সেম না। দ্যাটস এই ডাইভার্স পিপলকে একসাথে করার জন্য যার যতটুকু চাহিদা আছে, এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাহিদা পূরণ করে হচ্ছে সবাইকে একই কাতারে নিয়ে আসার জন্য যেটা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইনক্লুসিভিটি। তো সেই প্র্যাকটিস ইনক্লুসিভিটি ইন সিবিটি এনভায়রনমেন্ট হচ্ছে সিবিএলএম 2। 3 নম্বরে হচ্ছে এই যে সবাইকে নিয়ে আসছি, এখন সেফটি অ্যাসিওরেন্স দিতে হবে, অর্থাৎ তাকে সেফটি ট্রেনিং করাইতে হবে। সেফটি ছাড়া কোনো ট্রেনিং হবে না, কোনো অ্যাসেসমেন্ট হবে না, এটা মাস্ট। দ্যাটস হচ্ছে সেফটি ফার্স্ট। ওকে, এরপরে হচ্ছে আসতেছে টেকনোলজির যুগ, তাই আমাদের আইসিটি সম্পর্কে জানতে হবে। উদাহরণ দিয়েছিলাম যে একটা অ্যাটেন্ডেন্স শিটও যদি করতে চাই তাহলে হচ্ছে আমরা কি ইউজ করি? ওয়ার্ড ইউজ করি, ডকুমেন্ট সেটা। তো এরকম এরকম উদাহরণ দেওয়া হয়েছিল। তো সেই জিনিসগুলো আসছে হচ্ছে আইসিটিতে। 5 নম্বরে চলে আসতেছে হচ্ছে এত কিছু জানলাম শিখলাম, তো আমাদের তো যে ট্রেনিং ফ্যাসিলিটি আছে বা ট্রেনিং ক্লাসরুম আছে, ইকুইপমেন্ট আছে, সেগুলো আমরা কিভাবে লংজিভিটি বাড়াবো সেটা হচ্ছে আমরা শিখবো, কিভাবে হাউস কিপিং করবো সেটা আমরা শিখবো। এরপরে সব হইলো, নিজেরও তো ডেভেলপমেন্ট আছে। সো নিজের ডেভেলপমেন্টের জন্য মেনটেন এন্ড এনহান্স প্রফেশনাল এন্ড টেকনিক্যাল কম্পিটেন্সি, যেটা হচ্ছে 6 নম্বরে। 7 নম্বরে আছে হচ্ছে ট্রেনিংটা কিভাবে হচ্ছে সিবিএলএম, ট্রেনিং এর আগের পার্ট হচ্ছে সিবিএলএম বানানো। আমি কতগুলো 5টা ডকুমেন্টের কথা বলছিলাম গতকাল, যে টোটাল সিস্টেমটাকে চালাইতে হলে 5টা ডকুমেন্ট লাগে। মনে আছে কি কি ডকুমেন্ট? প্রথমটা বলে দেই, সিএস। তারপরে কি কি বলছিলাম বাকি 4টা? হ্যালো, একটা ফিচার ফিচার কই থেকে আসলো? আমি বলছি হচ্ছে ডকুমেন্ট। আমি কোশ্চিন কি করতেছি একটু খেয়াল করে জিজ্ঞেস করো, খেয়াল করে। হ্যাঁ, সিএস। সিএস এর পরে কি আসছে? সিবিএলএম তো একদম লাস্টেরটা, মাঝখানে 3টা কই গেল? লেখেন নাই কালকে? ক্যাট। তারপরে 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 তো দুইটা মনে নাই। তো লিখতে বলছিলাম না, কিউএএম। তারপরে তারপর হচ্ছে সিবিসি। এই যে আমি পড়াইতেছি, পরের দিন কোশ্চিন করলাম আর পারলেন না, তা আমার পড়ানোর কোনো ভ্যালু আছে? ম্যাম, আমার এই নোট করা আছে, নোট করা ছিল খাতার মধ্যে, আপনার খাতার মধ্যে নেই, এই জন্য বলতে পারি কি। এটা খাতাটা, আচ্ছা ঠিক আছে। তো খাতা রাখতে হবে সাথে, আমার ক্লাসে খাতা কলম নিয়ে বসতে হবে, ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে, আদারওয়াইজ আমি ক্লাস করাবো না, ক্লাস থেকে লিভ নিয়ে চলে যাবো। এটা যেন মনে থাকে, ঠিক আছে? এবং সবাইকে পার্টিসিপেট করতে হবে, যার যে কোশ্চিন আছে যখন যে কোশ্চিনটা মনে হয় অবশ্যই সেই কোশ্চিন করবেন, এবং অবশ্যই পড়ালেখা রিলেটেড কোশ্চিন। কি কি হয়েছে লাইফে সেগুলো না। ঠিক আছে, ওকে। আচ্ছা,
তারপরে হচ্ছে 7 নম্বরে গেল হচ্ছে ডিজাইন এন্ড মডিফাই কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি সিবিএলএম। তো সেই 5টা ডকুমেন্টের সবচেয়ে লাস্টের ডকুমেন্টটা হচ্ছে সিবিএলএম, যেটা কিনা হচ্ছে প্রত্যেক একটা ইউনিট অফ কম্পিটেন্সির জন্য একটা সিবিএলএম হয়। দ্যাটস আমাদের 11টা বা 12টা সিবিএলএম পড়তে হচ্ছে, ঠিক আছে? তো সেটা আমরা ডিজাইন এন্ড মডিফাই কেন আছে, যে নতুন করে একটা লিখবো অথবা হচ্ছে এক্সিস্টিং যে সিবিএলএম আছে সেটাকে আমরা পরিবর্তন বা পরিবর্ধন করতে পারি, দ্যাটস। এরপরে অর্গানাইজ কম্পিটেন্সি বেসড ট্রেনিং রিসোর্স বা ট্রেনিং সেশন, অর্থাৎ ট্রেনিং সেশনটা কিভাবে পরিচালনা করব আমরা বা অর্গানাইজ করব সেটা হচ্ছে আমাদেরকে আগে জানতে হবে। একটা সেশন অর্গানাইজ করার জন্য ডেলিভারি প্ল্যান লাগবে, সেশন প্ল্যান লাগবে, লেসন প্ল্যান লাগবে, কোর্স কারিকুলাম লাগবে, সিএস লাগবে, সিবিএলএম লাগবে। এই জিনিসগুলো তো আমাকে বুঝাইতে হবে এবং এর যত রিসোর্স এবং ম্যাটেরিয়ালস আছে সেগুলা লাগবে। এন্ড রিসোর্স আর ম্যাটেরিয়ালস কি জিনিস? বই, খাতা, কলম, পেন্সিল, চেয়ার, টেবিল, এভরিথিং হচ্ছে রিসোর্স এবং ম্যাটেরিয়ালস, এগুলা লাগবে। ইভেন একটা ছবি যদি আমি ইউজ করি সেটাও আমার একটা রিসোর্স, যদি কোনো পিডিএফ পড়াই সেটা আমার রিসোর্স, ঠিক আছে? তো এগুলো অর্গানাইজ করে শিখতে হবে। এরপরে সবকিছু গুছাইছি, সিবিএলএম লিখছি, দেন হচ্ছে চলে যাব ট্রেনিং সেশন ডেলিভার করতে। দেন ডেলিভার হইলো, তারপরে ট্রেনিং ডান। ট্রেনিং ডান মানে হচ্ছে এখন কি অ্যাসেসমেন্টে যাবে। অ্যাসেসমেন্টে যাওয়ার আগে আমাদের কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট টুলস সেটাকে হচ্ছে ডিজাইন এবং ডেভেলপ করতে হবে। কার জানি মাইক অন, একটু মাইকটা বন্ধ করান। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি হচ্ছে আজকে নতুন জয়েন করছি, তো আমার একটু আর কি বুঝতে প্রবলেম হচ্ছে। মানে ওই টার্ম গুলা যদি একটু ধীরে বলেন আর কি, তাহলে একটু লিখতে সুবিধা হইতো। লিখতেছি তো, মানে লিখে টার্ম গুলা ফুল লিখতে পারতেছি না। ওই যে দেখেন আপনার সামনে স্ক্রিনে দেওয়া আছে 1 থেকে 11টা, যা যা লেখা আছে ওইটাই রিডিং করতেছি। আচ্ছা একদম শুরু থেকেই শুরু করছি, আচ্ছা ঠিক আছে? একদম শুরু থেকেই শুরু করছি। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। এখন হচ্ছে চলে আসছি হচ্ছে ট্রেনিং সেশন ডান। ট্রেনিং সেশন ডান হওয়ার পরে হচ্ছে ডিজাইন এবং ডেভেলপ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট এবং অ্যাসেসমেন্ট টুলস, অর্থাৎ অ্যাসেসমেন্ট আমাদেরকে হচ্ছে কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে প্ল্যান করতে হয়, অর্থাৎ কোন কোন, আমার তো অনেকগুলো হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি থাকে, তো প্রত্যেকটা ইউনিট অফ কম্পিটেন্সিকে হচ্ছে কোনটাকে নলেজ পার্টে রাখবো, কোনটাকে স্কিল পার্টে রাখবো, কোনটাকে অ্যাটিটিউডে আনবো, সেগুলো আমাকে লিখতে হবে। এবং আমরা জানি যে অ্যাসেসমেন্টের মেথড হচ্ছে 4টা: রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল এবং পোর্টফোলিও। পোর্টফোলিওটা আমাদের ধরা হয় না, দ্যাটস আমরা 3টা বলি, কিন্তু ইউজুয়ালি স্ট্যান্ডার্ড হচ্ছে 4টা। এনিওয়েজ অ্যাসেসমেন্ট মেথড আমরা 3টাই বললাম। তো সেই 3টা মেথডের ভিতরে রিটেন নিব কোনগুলা ইউনিট অফ কম্পিটেন্সি থেকে, তারপরে ওরালের জন্য আমি কোন কোন জিনিসপাতিগুলো রাখবো, জব শিট যে বানাবো এটা বানাইতে হবে না আমাকে, তাহলে এই জব শিট বানাইতে হলে আমাকে কি কি করা লাগবে সেগুলো জানতে হবে। এরপরে এই যে আমাদের অ্যাসেসমেন্ট টুলস যেগুলো আছে, হ্যাঁ যেগুলো বলছি সেগুলো অ্যাসেসমেন্ট টুলস, ডিরেক্ট টুলস, আরো কিছু টুলস আছে, যেমন সেলফ অ্যাসেসমেন্ট গাইড, তারপরে কম্পিটেন্সি এগ্রিমেন্ট শিট, অবজারভেশন চেকলিস্ট, এই জিনিসগুলো আমাকে বানাইতে হবে না? তো এগুলো যদি বানাইতে হয় কিভাবে আমি নাই জানি, তাহলে আমি অ্যাসেসর হব কিভাবে? এন্ড বানাইতে যখন জানবো তখনই সে না আমি অ্যাসেসমেন্ট নিতে পারবো। এন্ড কিভাবে বানাইছে এটাই জানি না, তাহলে কি আমি অ্যাসেসমেন্ট নিতে পারবো? পারবো না। দ্যাটস ওয়াই এই যে সবকিছু বানাইলাম, ডেভেলপ করলাম, করার পরে তখন চলে আসতেছে হচ্ছে অর্গানাইজ এন্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। ওই বিটিভির সাথে পার্থক্যটা হচ্ছে 10 নম্বরেই। বিটিভিতে হচ্ছে ডিজাইনকে হচ্ছে একটা সিবিএলএম করছে, ডেভেলপকে আরেকটা সিবিএলএম করছে, হুইচ ওয়াজ বেটার। কিন্তু এখানে দুইটাকে একসাথে করে নিয়ে আসছে, ওরা মনে করছে যে এটা আননেসেসারি লাগছে, এই জন্য ওরা একসাথে করছে। এনিওয়েজ, তো এখন চলে এসেছে অর্গানাইজ এন্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। এই তখন সব ডান, একদম শুরু থেকে এভরিথিং ডান। টিবেট সেক্টরে আসছি, ইনক্লুসিভিটি করছি, অস পালন করছি মানে সেফটি, তারপরে আইসিটি টেকনোলজি শিখছি, কিভাবে একটা ট্রেনিং ইকুইপমেন্ট এবং হচ্ছে ট্রেনিং যে ক্লাসরুমটা আছে সেটা কিভাবে অর্গানাইজ করতে হয় সেটা শিখছি, হাউসকিপিং শিখছি, নিজের কিভাবে আয় উন্নতি করতে হবে সেটা শিখছি। এরপরে ট্রেনিং সেশন কিভাবে চালানোর জন্য সিবিএলএম বানাইতে হয়, মডিফাই করতে হয়, একটা ট্রেনিং সেশন কিভাবে অর্গানাইজ করতে হয়, একটা ট্রেনিং কিভাবে দিতে হয়, এরপরে কিভাবে টুলস বানাইতে হয় সবই শিখছি। এখন চলে আসছে হচ্ছে অর্গানাইজ এবং কন্ডাক্ট, অর্থাৎ এই অ্যাসেসমেন্টটা কিভাবে একজন অ্যাসেসর অ্যাসেসমেন্টের দিন কিভাবে হচ্ছে এটা অর্গানাইজ করে এবং অ্যাসেসমেন্টটা পরিচালনা করে, সেটাই হচ্ছে এই লাস্ট সিবিএলএম হচ্ছে শেখানো হয়। ঠিক আছে, এখন আপনারা অনেকেই বলেন যে ম্যাডাম সাজেশন লাগবে, সাজেশন দেন, তাই না? তা আমি একটা শর্ট সাজেশন হচ্ছে আপনাদেরকে দিয়ে দিতেছি, কেমন সেটা বলি। সিবিএলএম আপনাদের কারোরই প্রিন্ট করার দরকার নাই, আমি আবারও বলতেছি। আর যারা প্রিন্ট করছেন সমস্যা নাই, পড়তে পারেন পুরো সিবিএলএম। হ্যাঁ পুরো সিবিএলএম গো থ্রু করতে হবে, কিন্তু আপনাদের কোশ্চেন কোথা থেকে কয়টা আসে
এই 1 নাম্বার, 10 নাম্বার আর 11 নাম্বার, এই তিনটা থেকে হচ্ছে কোশ্চেন সব থেকে বেশি আছে, সব থেকে বেশি। ইনক্লুসিভিটির ভিতরে জাস্ট কয়েকটা জিনিস, 8টা থেকে 9টা জিনিস হবে ইনক্লুসিভিটিতে, যে ইনক্লুসিভিটি কাকে বলে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী কারা, তারপরে হচ্ছে এই এদেরকে কিভাবে হচ্ছে আমরা এক কাতারে নিয়ে আসবো, কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে মেনটেন করবো, এই সব হাবিজাবি, প্রিন্সিপাল কি কি এগুলা। এরপরে অসের ভিতর থেকে কি আসে, যে একদম সেফটির জন্য আপনার হ্যাজার্ড কি, বিপদ আপদ কি, অ্যাক্সিডেন্ট কি, ইনজুরি কি, একদম নর্মাল এবং সিম্পল জিনিসপাতি হচ্ছে এখানে আছে। পিপিই কি কি, কোন পিপি কেমনে পড়া লাগবে, কি কি, এই জিনিসগুলো আসে হচ্ছে সেফটি থেকে। আইসিটি থেকে একদম গদ বাঁধা 20টা কোশ্চিন আসে, ওই 20টা কোশ্চিনের মধ্যে থেকে ঘুরে ফিরে আসে, যে কিভাবে উইন্ডোজ চলে, হ্যালো, আচ্ছা, কিভাবে হচ্ছে একটা সফটওয়্যার ইউজ করতে হয়, হার্ডওয়্যার ইউজ করতে হয়, কম্পিউটারে কি কি প্রপার্টি আছে, তারপরে হচ্ছে যে 3টা সফটওয়্যারের নাম বলছিলাম মনে আছে, অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার 3টা, সেইগুলাতে কিভাবে কাজ টাজ করতে হয়, তারপরে হচ্ছে একটা টেবিল থেকে আরেকটা টেবিলে কিভাবে যায়, ট্যাব দিয়ে যায়, অ্যানিমেশন কেন লাগে, অ্যানিমেশন কোথা থেকে করব, ট্রানজিশন কি জিনিস, একদম সিম্পল জিনিসপাতি থাকে হচ্ছে আইসিটির ভিতরে। এখন যারা হচ্ছে ধরেন আইসিটির সাথে পরিচিত না, তাদের জন্য এটা একটু কষ্টকর হয়ে যেতে পারে, তবে সমস্যা নাই, ওই যে গদ বাঁধা বললাম না যে 20টা কোশ্চেন, ওইগুলো পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর ক্লাসে তো স্যার নিবে, বুঝাই দিবে খুব সুন্দর করে, স্যার আছেন। ওকে, এরপরে আসতেছে হচ্ছে এই 5-6, এই দুইটার ভিতর থেকে 2টা কি 3টা কোশ্চেন আসে। 5 নাম্বার থেকে আসে 5S কি কি হাউসকিপিং এর, আর 6 নাম্বার থেকে আসে হচ্ছে সোলার কি জিনিস, জাস্ট এই দুইটা। আর এক্সট্রা হয়তো কিছু কোশ্চেন থাকতে পারে কনসেপচুয়াল, যেমন হচ্ছে ধরেন যে ট্রেনিং সেশনে কোনো ঝামেলা হইলো, সেক্ষেত্রে তুমি কি করবা, ট্রেনার হিসেবে তোমার কি কি রেসপন্সিবিলিটি, টিবেট টিচারের হচ্ছে কি কি দায়িত্ব হইতে পারে, এমপ্লয়াবিলিটি স্কিল কি কি, এই টাইপের টুকটাক ছোটখাটো কোশ্চেন আসতে পারে। তো সব মিলাই এই দুইটা সিবিএলএম মিলে ধরেন যে হাইয়েস্ট 10টা কি 15টা কোশ্চেন আসতে পারে, 5 আর 6 মিলায়। 7, 8, 9 এই 3টা থেকে মিলায় কি কি আছে, সিবিএলএম এর মেজর পার্ট কয়টা, তারপরে হচ্ছে ডেলিভারি প্ল্যান, সেশন প্ল্যান, লেসন প্ল্যান কাকে বলে, লার্নিং আউটকাম কি জিনিস, তারপর হচ্ছে 9টা গ্যাগনেড স্টেপ, আর হচ্ছে ট্রেনিং ডেলিভারি মেথডের হচ্ছে গ্লস, 4টা ডুইট, এই মিলাই ঝিলাই 10টা কোশ্চেন, এর বেশি না, এই 8 আর 9 নাম্বার থেকে, ঠিক আছে। আর বাকিগুলো যা আছে সব কনসেপচুয়াল। এরপরে 11, এই 1, 10, 11, 12, এই 4টা সিবিএলএম থেকে টিবেট সেক্টর রিলেটেড, কম্পিটেন্সি রিলেটেড, কম্পিটেন্সি কাকে বলতেছে, এইগুলা মিলায় হচ্ছে ধরেন যে প্রায় 50-60টার উপরে কোশ্চেন আছে এই 4টা সিবিএলএম এ, এখান থেকে হচ্ছে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। আর তবে হচ্ছে 10 আর 11 থেকে তেমন কিছু দেয় না, ওখান থেকে হচ্ছে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট টুলস, তো টুলস থেকে কোশ্চেন তেমন একটা আসে না, টুলস বেস ওই আসে হচ্ছে 1 আর 12 এরকম বলতে পারে। তো 10-11তেও কিছু কিছু জিনিসপাতি আছে যেগুলো রিলেটেড, তো এই আর কি। তো এই মিলাই ঝিলাই হচ্ছে টোটাল এই আপনাদের হচ্ছে সাজেশন, ঠিক আছে। সাজেশন কিন্তু দিয়ে দিছি, এখন পড়তে হবে আপনার, প্রত্যেকটা সিবিএলএম একদম গো থ্রু করতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। সেই পড়ার জন্য যদি আপনার মনে হয় যে আপনি প্রিন্ট করবেন করেন, আদারওয়াইজ দরকার নাই, ঠিক আছে। বোঝা গেছে ইম্পর্টেন্ট কোনগুলো সিবিএলএম প্রিন্ট করতে পারেন হচ্ছে এই জিনিস, সিবিটিএ লার্নিং ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে গতকাল দিয়ে দিছিলাম, 293টা কোশ্চেন আছে, এটা একদম প্রত্যেকটা সিবিএলএম এর ভিতর থেকে একদম ছাকা কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, 1 নাম্বার সিবিএলএমটা আমি সুন্দর মতো গো থ্রু করে দিচ্ছি খুব দ্রুত, কারণ হচ্ছে কি কি আছে ওখানে, হচ্ছে প্রথম 70টা কোশ্চেন হচ্ছে আপনার সিবিএলএম 1 এর ভিতরে আছে। আর কি কি হচ্ছে আছে এখানে, এটা আমরা এক নজরে দেখে যাব খালি, কারণ সিবিএলএম আসলে রিড আউট করার কিছু নাই, এখানে যে জিনিস আছে সেটা হচ্ছে বুঝতে হবে। এখন যদি আপনি আমাকে বলেন যে না ম্যাডাম কিছু পড়াইলো না, 105টা পেজই আমাকে পড়ে পড়ে বুঝাই দিতে হবে, হ্যাঁ বুঝাই দিব, সমস্যা নাই, কিন্তু জিনিসটা কি হবে, বোরিং হয়ে যাবে, আর দরকারও নাই, কারণ বুঝে পড়তে হবে হচ্ছে আপনাকে। আমি কি করব, কনসেপ্টটা বুঝাই দিব, ক্লিয়ার। এই পর্যন্ত যে পেঁচাল পারছি, বোঝা গেছে এগুলা? এই 12টার ভিতরে রিলেট করতে পারছেন, আমরা কি পড়তেছি, কি পরীক্ষা দিব বা অ্যাসেসমেন্টে বসবো, সেগুলা ক্লিয়ার করতে পারছি নাকি কোনো কনফিউশন আছে? ম্যাডাম আরেকবার একটু রিপিট করেন। আর একবার রিপিট করা পসিবল না, কারণ আমি অলরেডি আধা ঘন্টা ধরে বকবক করতেছি, আরো আধা ঘন্টা গেলে ক্লাস শেষ।
না না ওইটা না, মানে হচ্ছে কোন সিবিএলএম গুলা বেশি ইম্পর্টেন্ট, মানে কোশ্চেনটা বেশি আসবে একটু, এইটা একটু শুধু একবার। 1, 11, 12। আমি বলছি হচ্ছে এগুলা থেকে কোশ্চিন সংখ্যা বেশি হয়, কিন্তু এমনও হইতে পারে যে এসএসআর পার্ট থেকে কোনো কোশ্চিনই আসে না, খালি ট্রেনের পার্ট থেকে কোশ্চিন আসে, হইতেই পারে। এখানে 12টা সিবিএলএম এর ভিতর থেকে 5টা সিবিএলএম থেকে কিছুই আসলো না, এখন আমি আপনাকে বললাম যে ওই 6টা পড়বেন, ওই 6টার ভিতর থেকে যদি না আসে বোঝা গেছে, কোন সিবিএলএম বাদ দেওয়া যাবে না। আমি সংখ্যা বলছি যে এই কয়টা সিবিএলএম থেকে এই কত সংখ্যক কোশ্চিন আসে, বোঝা গেছে। জি ম্যাডাম। ইম্পর্টেন্ট সবগুলাই। কারণ কি, কারণ লিঙ্ক আপ তো মাত্র করে দিলাম, লিঙ্ক আপ করে দিছি না, টিবেট সেক্টরে আসছি, ইনক্লুসিভিটি প্র্যাকটিস করছি, সেফটি প্র্যাকটিস করছি, টেকনোলজি সম্পর্কে জানছি, ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটি সম্পর্কে হচ্ছে মেনটেন করা কিভাবে করে শিখছি, হাউসকিপিং শিখছি, তারপর নিজের উন্নতি করতে শিখছি, তারপরে হচ্ছে একটা সিবিএলএম কিভাবে ডিজাইন এবং মডিফাই করতে হয় সেটা শিখছি, একটা ট্রেনিং সেশন কিভাবে অর্গানাইজ করতে এবং পরিচালনা করতে হয় সেটা শিখছি, অ্যাসেসমেন্টের জন্য কি কি রেডি করতে হবে আমাকে সেটা শিখছি, কি কি ডেভেলপ করতে হবে সেটা শিখলাম, এরপরে কিভাবে অর্গানাইজ করতে হবে এবং অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে হবে সেটা শিখলাম। তাহলে একটাও কি বাদ দেওয়া যায়? এটা টোটাল প্রসিডিউর না? এন্ড এই টোটাল প্রসিডিউরটা যদি মাথার ভিতরে একবার গেঁথে যায় তাহলে আর সারা জীবন ভুলবেন না, ঠিক আছে? আশা করি যে 11টা বা 12টা সিবিএলএম আপনাদের ক্লিয়ার হয়েছে, হয়েছে নাকি এখনো কোনো কোশ্চিন আছে? অনেকে বলে ক্লাস 12-14টা শেষ হয়ে যায়, ম্যাডাম কি পড়তেছি বুঝতেছি না, এরকম কি হবে? হবে এরকম? কোথায় আপনারা? রেসপন্স না করলে আমি পরের টপিকে যাবো। ইনশাল্লাহ হবে না, ইনশাল্লাহ হবে না। একজন বলছেন, বাকিরা? ইনশাল্লাহ হবে না। একজনই 2বার বললাম। আচ্ছা, হ্যান্ড রেস করেন সবাই, দেখি আছেন কিনা, হাত তুলেন। এই যে দেখেন, সবাই হাত তুলে বলছেন যে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, ওকে, হাত নামান। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে এই যে সিবিএলএম 1-এ একবার গোছু করে দিচ্ছি। ফার্স্টে ম্যাডাম জি বলছিলাম, আপনি খুব সুন্দর বুঝান, আমরা আপনার কথাটাও খুব ক্লিয়ার বুঝি, কিন্তু আপনি একটু ফাস্ট যান, একটু স্লো হলে আমাদের একটু বুঝতে সুবিধা হতো। আমি আসলে কথা বলার স্পিডটা এরকম তো, স্লো হইলে বেশি স্লো হয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো ম্যাডাম, থ্যাংক ইউ, চেষ্টা করবো। আচ্ছা না আজকে আচ্ছা, প্রথমে যেটা সেটা হচ্ছে টিবেট সম্পর্কে কথাবার্তা বলা হয়েছে। এবার যেহেতু এটা বিটিবি সিবিএলএম, দ্যাটস হচ্ছে এনটিবিকিউএফ আছে, আমরা সংজ্ঞাটা সেম রাখবো কিন্তু এটাকে উল্টাই দিব, এনটিবিকিউএফ এর বদলে লিখবো হচ্ছে বিএনকিউএফ, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? তারপরে হচ্ছে ভেট, ভেট মানে হচ্ছে ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং, এটা হচ্ছে ভেটের ফুল ফর্ম। এরপর আছে হচ্ছে স্কিল কাকে বলে, নলেজ কাকে বলে, অ্যাটিটিউড কাকে বলে, এটাতে আমরা আসবো একটু পরে। তারপরে টাস্ক, জব, এগুলা নিয়ে কথাবার্তা বলা হয়েছে, কোনটা কি, কম্পোনেন্ট কি কি জিনিস সেগুলা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তারপর হচ্ছে আরপিএল কি জিনিস, আরপিএল হচ্ছে আমরা জানি যে আমরা সবাই হচ্ছে স্কিল পার্ট তো দিয়ে আসছি, 2টা পার্টে দিছে, হয় আরপিএল দিছে নাহলে কি আরটিও, বিটিবিতে বলতো আরটিও, এনএসডিতে বলে হচ্ছে এসটিপি, অর্থাৎ স্কিল ট্রেনিং প্রোভাইডার। যারা হচ্ছে স্কিল ট্রেনিং দেয় তাদেরকে হচ্ছে এসটিপি বলে, এবং এসটিপির আন্ডারে যে ট্রেনিংটা হয় সেটাকে হচ্ছে এসটিপি সিস্টেমে, মানে অ্যাসেসমেন্ট সার্টিফিকেশনের সিস্টেম আর কি, ঠিক আছে? যে সার্টিফিকেশন নেওয়ার জন্য তারা কোন সিস্টেমে আসবে। আর আরপিএল এর মানে হচ্ছে রিকগনিশন অফ প্রায়র লার্নিং, অর্থাৎ পূর্ববর্তী কাজে যে আপনার দক্ষতা আছে সেই দক্ষতার উপরেই একটা সার্টিফিকেশন দেয়া হয়। হ্যাঁ, ধরেন যে আপনি হচ্ছে 10-12 বছর ধরে গ্রাফিক ডিজাইনে আছেন, তারপরে হচ্ছে আপনি প্রেসে কাজ করেন, আপনার খুবই ভালো অভিজ্ঞতা আছে, কিন্তু আপনার কোনো সার্টিফিকেট নেই, প্রফেশনাল কোনো রিকগনিশন নেই। সো আপনার ওই দক্ষতাটাকে রিকগনিশন করার জন্য বা স্বীকৃতি প্রদানের জন্য হচ্ছে যে সিস্টেমটা বা যে সার্টিফিকেশনের পদ্ধতি সেটাকে বলে হচ্ছে আরপিএল, ঠিক আছে, রিকগনিশন অফ প্রায়র লার্নিং। আর এসটিপি হচ্ছে স্কিলস ট্রেনিং প্রোভাইডার, যারা কিনা ট্রেনিং করায়, অর্থাৎ আগে থেকে অভিজ্ঞতা থাকুক আর না থাকুক সে পুরো একটা কোর্স করে, সেই কোর্স করার পরে যে হচ্ছে অ্যাসেসমেন্ট দেয়, এটাই হচ্ছে এসটিপি।
যেমন আমরা বিভিন্ন প্রজেক্টের আন্ডারে করি সেগুলা। এরপরে কম্পিটেন্সি, জেনারিক কম্পিটেন্সি, সিবিটি কি, সিবিএ কি, সেগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। পারফরমেন্স বেসড এডুকেশন নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এই কোশ্চিনটা একদমই আসতো না, কিন্তু হচ্ছে হঠাৎ করে একটা সেটে দেখছি পারফরমেন্স বেসড এডুকেশন কাকে বলে দিয়ে রাখছে। তো সবাই তো আর খুঁজে পাইতেছে না পারফরমেন্স বেসড এডুকেশন কি জিনিস। তো সিবিটি আমরা যেটাকে বলতেছি সেটা হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশন। সিবিই কম্পিটেন্সি বেসড এডুকেশন, যেখানে কিনা কম্পিটেন্সিকে মূল্যায়ন করা হয়। আর পারফরমেন্স বের হচ্ছে শুধুমাত্র পারফরমেন্স কে হচ্ছে মূল্যায়ন করা হয়, অর্থাৎ এটা একটা প্র্যাকটিক্যাল কাজ থাকে, ঠিক আছে। অর্থাৎ নলেজ এবং স্কিল এই দুইটা জিনিসকে প্রাধান্য দিয়ে হচ্ছে পারফরমেন্স বেসড এডুকেশনকে মেনটেন করা হয়। এখানে শুধুমাত্র নলেজ এবং স্কিল হবে, অ্যাটিটিউডের কথাটা এখানে হচ্ছে আসবে না, বা কাইন্ড অফ আসে কিন্তু হচ্ছে ওটাকে ইগনোর করা হয় আর কি। আর এই পারফরমেন্স বেসড এডুকেশনেরই আরেকটা নাম হচ্ছে আউটকাম বেসড এডুকেশন, ওবিই। এই যে দেখেন নিচে ছোট্ট করে লেখা আছে ওবিই। এখন কোশ্চেন আসছে ওবিই কি জিনিস, কেউ পুরা সিবিএলএম খুঁজে কেউ খুঁজে পায় না। কারণ কি? কারণ এই যে চিপার ভিতর থেকে দিয়ে দিছে, এখন কেউ আর খুঁজে পায় না, এটা তো পড়ে নাই। কারণ কি? সাজেশন পড়ছে। তো সাজেশন পড়লে জীবনেও হবে না, পড়তে হবে। সিবিএলএম একদম কচু করতে হবে, বারবার বলতেছি। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু বারবার বলতেছি এই কারণে, কারণ এটুকুই সীমাবদ্ধতা নাই এখানে, এটার কোনো সীমাবদ্ধতা নেই। ওবির মিনিংটা যিনি আরেকবার একটু বলবেন? ওবি এই যে লেখা আউটকাম বেসড এডুকেশন, ওবিই, যেটাকে বলা হচ্ছে পারফরমেন্স বেসড এডুকেশনেরই আর একটা নাম, জাস্ট আর একটা নাম, সিনোনিম। হ্যাঁ, এরপরে হচ্ছে সিএস কাকে বলে, সিবিসি কাকে বলে। আমরা গতকাল সিএস এর সংজ্ঞা দিছিলাম, যে সিএস টা হচ্ছে আমাদেরকে একটা বেঞ্চমার্ক নির্ধারণ করে দেয় যে আমরা কোন স্ট্যান্ডার্ডে কাজটা শিখবো, দক্ষ হব, কিন্তু আমাদের তো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। কারণ কি? আমরা ইন্ডাস্ট্রির সাথে কাজ করতেছি, ইন্ডাস্ট্রি আমাদেরকে যে স্ট্যান্ডার্ড বলে দিছে সেই স্ট্যান্ডার্ডটাই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের ভিতরে লেখা থাকে, এবং সেটা হচ্ছে বেঞ্চমার্ক নির্ধারণ করে দেয়। এন্ড ব্যাপারটা কেমন, যদি একটা ছোট্ট উদাহরণ দেই, সেটা হচ্ছে ধরেন আপনি হচ্ছে ইআইএম এ ট্রেডে আছেন, অর্থাৎ ওই যে ইলেকট্রিক্যাল কি জানি মেইনটেনেন্স। তো সেখানে হচ্ছে আপনাকে বলা হইলো যে তার লাগবে, আপনার আপনার হচ্ছে কানেকশন দেওয়ার জন্য তার লাগবে। আর কতটুকু তার লাগবে এবং কোথা থেকে কোথায় কানেকশন দিবে এবং তারের স্ট্যান্ডার্ড কি, আমি কি জানি? একটা তার নিয়ে আসলাম, ধরেন যে পিভিসি কেবলের একটা তার নিয়ে আসলাম, হয়ে গেল। আবার আরেকজন বলতেছেন না পিভিসি 5 হবে না, ফাইবার অপটিক্যাল কেবল লাগবে। এখন আমি কি বুঝতেছি যে হচ্ছে এই কাজটা করার জন্য আমি কি তার ইউজ করব? আবার আছে যে যে তারের ভিতরের যে পার্টটা আছে না, ওইটা দিয়েই কানেকশনটা হচ্ছে মেইনলি করতে হবে, বাইরের ওই ইয়েটা প্লাস্টিকের অংশটার দরকার নাই। তো এরকম যদি হচ্ছে আপনাকে বলে বা এরকম যদি অপশন থাকে, তাহলে কি আপনি কখনো স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবেন? পারবেন না। দ্যাটস ওয়াই কাজটা কোন স্ট্যান্ডার্ডে করতে হবে, কোন ওয়্যার দিয়ে করতে হচ্ছে, সেই তারটা কতটুকু লাগতেছে, এবং হচ্ছে কাজটা করারও একটা স্ট্যান্ডার্ড আছে যে কোন পদ্ধতিতে করতেছে। আপনি আগে হচ্ছে ধরেন যে 2 মাথা কানেকশন দিতে হবে, তা আপনি আগে 1 মাথা কানেকশন দিয়েছেন, দিয়ে সুইচ জ্বালাই দিয়েছেন, তা আর 1 মাথা তো আপনি কানেকশনের ওই প্রসিডিউরেই আসেন নাই, তা আপনার কি কানেকশন হবে? বাতি জ্বলবে? জ্বলবে না। সো এই যে প্রসিডিউর গুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, কতটুকু রেঞ্জ এবং ভ্যারিয়েবল বলা হচ্ছে এই যে সিএস এর কম্পোনেন্ট 9টার ভিতরে। তো এই রেঞ্জ এবং ভ্যারিয়েবল হচ্ছে কতটুকু নিতে হবে, কতটুকু পরিমাপ করতে হবে, তারপরে কোন কোয়ালিটির তার আমরা ইউজ করব, তারপরে হচ্ছে কতক্ষণ সময়ের ভিতরে আমাকে কাজ করতে হবে, এই এভরিথিং হচ্ছে লেখা থাকে হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের ভিতরে। বোঝা গেছে? অর্থাৎ যেই জিনিসটা আমাকে, যে ডকুমেন্টটা আমাকে হচ্ছে বেঞ্চমার্ক নির্ধারণ করে দেয়, ওইটাই হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ওকে, সিবিসি হচ্ছে বলছিলাম গতকাল যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের ভিতরে কিছু ইউনিট অফ কম্পিটেন্সি থাকে, সেই ইউনিট অফ কম্পিটেন্সি গুলাকে হচ্ছে একটু ডিটেলসে আলোচনা করে বা একটু সামারাইজ করে যে ডকুমেন্ট, সেটাই হচ্ছে সিবিসি। অর্থাৎ এটা হচ্ছে একটা কোর্স কারিকুলাম। এরপরে ওখান থেকে ক্যাড আছে, তারপর আরো যে সিবিএলএম আছে, সিবিএলএমটা হচ্ছে একটা ইউনিট অফ কম্পিউটারের জন্য একটা। এরপরে যে এই পেজ গুলো আছে আমি জাস্ট গো থ্রু করে যাচ্ছি বা স্ক্রল করে যাচ্ছি, এইগুলা হচ্ছে হিস্ট্রি, টিবেট সেক্টর কিভাবে আসছে, কবে থেকে আসছে, কারা নিয়ে আসছে, কি কি কাজ করছে, এগুলা লেখা আছে। কোশ্চেন আছে হচ্ছে এটা মেন ফিচার অফ এনএসডিপি, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট পলিসির ফিচার কি, এখান থেকে 5টা আপনি আপনার মতো করে পড়ে ফেলেন। এই বিএনকিউএফ, সিবিটিএনএ, কিউএএস, আরপিএল, এই 4টা তো থাকেই, থাকার পরে আপনি মাঝখান থেকে আর কোন একটা যেটা আপনার সুবিধা হয়, যেমন যে এটা হইতে পারে কম্পিটেন্ট এন্ড সার্টিফাইড
ইনস্ট্রাক্টর এন্ড ট্রেনার্স, এটা আপনি জাস্ট লিখে দিতে পারেন, এটা আপনার জন্য ইজিয়ার হইতে পারে হয়তো বা। তো যে কোনো 5টা ব্যান্ড আপনি হচ্ছে মুখস্থ করে ফেলবেন, এবং এখানে অবশ্যই এনটিভিকিউএফ হবে না, কি হবে, বিএনকিউএফ, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনাদের এখানে কিছু পলিসি আছে, অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট আছে, অ্যাপ্রেন্টিসশিপের প্রিন্সিপাল আছে, অনেক কিছু আছে এখানে, এগুলো জাস্ট হচ্ছে পড়ে নিবেন আর জাস্ট হচ্ছে রিডিং পড়বেন এগুলা, ঠিক আছে। এগুলা থেকে তেমন কোনো কোশ্চেন আসে না, কিন্তু জানতে হবে আপনাকে, হ্যাঁ জানতে হবে। ওই লেভেল গুলা সম্পর্কে হচ্ছে আছে এখানে, দেখেন টিবেট সেক্টরের ভিতরে হচ্ছে কি কি আছে, কতগুলা সেক্টর আছে, এগুলা হচ্ছে কোনটার সমমান কি 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 অকুপেশন আছে, এগুলাই যে আছে দেখেন। এই যে লাইট ইঞ্জিনিয়ারিং ভিতরে আছে হচ্ছে ইআইএম, অর্থাৎ সেক্টর হচ্ছে একটা, এই যে আইটি সেক্টর, অর্থাৎ আইসিটি সেক্টরের বা আইটি সেক্টরের আন্ডারে হচ্ছে এতগুলা অকুপেশন আছে, বুঝছেন। আর এগুলা হচ্ছে অবশ্যই এগুলা হচ্ছে বিটিবির, এনএসডি এরটা একটু ডিফারেন্ট, এবং এনএসডি এর এই ডকুমেন্টেশনটা আমি আসলে কালেক্ট করতে পারি নাই, দুঃখজনক, কিন্তু কালেক্ট করতে পারলে হয়তো আপনাদেরকে দিয়ে দিতাম, যে ওদের কি কি হচ্ছে সেক্টর আছে, কি কি অকুপেশন আছে, আপনারা একটু ঝলক দেখে নিতে পারতেন। তো এনিওয়েজ আমরা কম বেশি সবাই জানি কি কি অকুপেশন আছে, কারণ নিজেরা আমরা সেই অকুপেশনে একটা করে স্কিল দিয়ে আসছি, এবং সেটা কি কি লেভেল আছে সেটাও আমরা জানি। যেমন গ্রাফিক ডিজাইনে শুরু হচ্ছে লেভেল 3 থেকে, এবং 4, এই দুইটা লেভেল আছে, 1 2 নাই, 5ও নাই। সো এগুলা হচ্ছে ফ্যাক্টর আমরা জানি অলরেডি। আচ্ছা, আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন ব্যাকগ্রাউন্ড, দ্যাটস এটার কথাই বারবার বলি। হ্যাঁ, এখান থেকেও তেমন কিছু নাই, এগুলা জাস্ট হচ্ছে রিডিং পড়বেন। এই যে কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল কি জিনিস, কিউএম এটার কথা বলছি, এটা একটা ডকুমেন্টেশন। এই যে ক্যাড এর কথা বলছি, কোর্স অ্যাক্রেডিটেশন ডকুমেন্ট, এটা কেন লাগতেছে। তারপরে হচ্ছে এটার সার্ভার কোথায় হচ্ছে ডাটা লাগতেছে সেটা লিখছে। যে ইভ্যালুয়েশন অফ টিবেট বাংলাদেশ, এইগুলা হচ্ছে টোটাল হিস্ট্রি, কবে থেকে কোথায় কেমন কেমন করে আসছে, কি কি হয়েছে না হয়েছে, এভরিথিং হচ্ছে এখানে দেয়া আছে, এগুলো জাস্ট গো থ্রু করবেন, ঠিক আছে। কি কি প্রজেক্ট চলছে সেগুলো আছে। এই জিনিসটা হচ্ছে ফার্স্ট ক্লাসে বর্ণনা করে দিছিলাম, যে হচ্ছে টোটাল সিস্টেমটা কিভাবে চলতেছে। ইন্ডাস্ট্রি ডিমান্ড দিচ্ছে, হ্যাঁ এনএসডি পরিচালনা করতেছে, এবং এনএসডি ওই ডিমান্ডটা নিয়ে ট্রেনিং সেন্টারকে বলতেছে তোমরা হচ্ছে ট্রেনিং দাও, আমাকে ওয়ার্কার বানায় দাও। এরা ট্রেনিং দিচ্ছে, সার্টিফিকেশন দিচ্ছে এনএসডি এর মাধ্যমে, দেওয়ার পরে ওই ওয়ার্কার গুলোকে আবার ইন্ডাস্ট্রিতে পাঠিয়ে দিচ্ছে। এইভাবে টোটাল প্রসিডিউরটা চলতেছে, ঠিক আছে। এরা এখানে এরা ডিমান্ড দিচ্ছে, এরা হচ্ছে অ্যাপেক্স বডি, আর এরা হচ্ছে প্রসেস এবং সাপ্লাই এর কাজ করতেছে। ক্লিয়ার? আর এই দুইটা অর্গানাইজেশন ছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন A221 বা A2I মেবি, এটা নট শিওর, এরা আছে। তারপরে হচ্ছে সেফ আছে, তারপরে BITM ওরা আছে। তো এরাও হচ্ছে সার্টিফিকেশন দেয়, তবে হচ্ছে বিটিবি আর এনএসডি এর সার্টিফিকেশনটা যতখানি না স্বীকৃতি পায়, অন্যগুলা তেমন একটা স্বীকৃতি পায় না। হ্যাঁ, এই। তারপরে হচ্ছে লিগাল এবং ইথিক্যাল রেসপন্সিবিলিটি, এই কোশ্চেনটা আছে যে একজন টিচারের হচ্ছে লিগাল এবং ইথিক্যাল রেসপন্সিবিলিটিস কি কি, এটা আছে। এই যে এই কয়টা, আচ্ছা 7টা। সেলফ চেক গুলো অবশ্যই পড়বেন, এখানে অনেকগুলা কোশ্চেন থাকে, তাহলে পড়ে নিতে হবে। ওকে, মোটামুটি তো শেষ। আচ্ছা, এখানে হচ্ছে বর্ণনা করা আছে যে কোনটা কোন লেভেলের সমমান, ঠিক আছে। এগুলো সব দেওয়া আছে, এগুলো দেখে নিয়েন। এই তো মোটামুটি এই ছিল হচ্ছে সিবিএলএম 1। এখন অনেক বড় একটা জিনিস বাদ দিয়ে স্কিপ করে চলে গেছি, এবং সেটা হচ্ছে আমি এখানে খুব সুন্দর করে হচ্ছে সাজাই লিখছি, ঠিক আছে, এই গাইডলাইনটা। কারণ হচ্ছে কি, এটা সিবিএলএম 1-এ আছে, 10-এ আছে, 11-তে আছে, 12-তে আছে, 4টা সিবিএলএম এ আছে। আর কোনটা পড়বেন, তাই না? দ্যাটস ওয়াই গুছায় একটা জায়গায় হচ্ছে দিয়া। এই কম্পিটেন্সি হচ্ছে কাকে বলে? হ্যালো, ম্যাডাম আপনার পুরো পেজটা তো আসে না। কোন পুরো পেজ আসে না? এই যে এই পেজ বড় করবো? জি জি complete guide, জি জি একটু ছোট করেন, তাহলে হচ্ছে পুরো পেজটা একটু দেখা যায়, আর একটু ধরেন এই যে পুরো পেজ দেখা যাচ্ছে, তো রিডেবল না, কি করবেন এটা? তা ম্যাডাম আমরা তো আসলে এগুলোর সাথে এত ভালোভাবে পরিচিত না, একটু দেখলে অন্তত মানে বোঝা যায় যে এটা কি দিয়ে দিছি জিনিসটা। তো, এটা দিয়ে দিছি তো, এটা কোথায় দেন আপনি? আজকে আজকে আবার দিছি আমি। মানে এটা কি সিবিএলএম, মানে আপনারা যে সিবিএলএম গুলা দিচ্ছেন 1 থেকে 12 পর্যন্ত, ওইটার মধ্যেই এগুলো আছে? ওটার ভিতরে এগুলো আছে, আমি জাস্ট গুছায় একটা জায়গায় লিখছি 293টা কোশ্চেন।
যেন আপনাদের পড়তে সুবিধা হয়। আমি এই যে মাত্র বললাম, এখানে দেখেন এই যে 1 নাম্বার কম্পিটেন্সি কাকে বলে, ফিচার অফ কম্পিটেন্সি, নলেজ কি, স্কিল কি, এই যে যে কথাগুলো লিখছি না বা যে কোশ্চেন গুলো লিখছি না, এটা আছে হচ্ছে সিবিএলএম 1, 10, 11, 12 4টার মধ্যে আছে। আর আপনি কোনটা আচ্ছা পড়বেন? ম্যাডাম, দ্যাটস আপনি যে সুবিধা করে দিছি। 293টা আপনি লিখছেন, এইটা কি হুম আপনি মানে সবাইকে দিয়ে দিছেন? হ্যাঁ, আমি দিয়ে দিছি, সবাইকে দিয়ে দিছি। ওমা, এটা ম্যাডাম নিয়ে আমি কেন পাই নাই, একটু কৃষ্ণমতা কষ্ট করবো? করে আমাকে একটু দিবেন, আমি আজকে নতুন জয়েন কিচ্ছু নাই, করছি তো। এই দেখেন, এই যে দিয়ে দিছি সিবিটিএ লার্নিং ম্যাটেরিয়াল, বুঝছেন? এই যে আপনাদের গ্রুপে এই যে দিয়ে দিছি। ও আচ্ছা, এটা গ্রুপে না? আচ্ছা, কেউ জি, কষ্ট করে একটু আমাকে গ্রুপে একটু জয়েন করাই দিয়েন, আমি হচ্ছে নতুন আসছি তো, এটা মানে পাই নাই আর কি। বিনতে আলম। ঠিক আছে, আচ্ছা, দুজন হ্যান্ড রেজ করে আছেন, কিছু বলবেন? মরিয়ম পারভিন আর হচ্ছে মরিয়ম পারভিন ম্যাডাম, কিছু বলবেন? না ম্যাডাম, ওই যে তখন হ্যান্ড রেজ ও করেছিলাম আর অফ করা আচ্ছা হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর অল্প কয়েকটা জিনিসই বাকি আছে সিভিএলএম 1 এর, তো বলে দেই। 1 নম্বরে আছে হচ্ছে কম্পিটেন্সি কাকে বলে, ঠিক আছে? এই যে টোটাল ক্লাসটাতে আমরা হচ্ছে কম্পিটেন্সি 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 বললাম, এন্ড কম্পিটেন্সি জিনিসটা কি আমাদের জানতে হবে না? এবং এটা হচ্ছে একদম রুট, ঠিক আছে? কিওয়ার্ডটা যেন হচ্ছে জানা একদম শুরুর কথা, আর রুট হচ্ছে কম্পিটেন্সি। আমরা কোন সিস্টেমটাকে অ্যাডাপ্ট করছি? সিবিই, কম্পিটেন্সি বেসড এডুকেশন। এন্ড এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? কম্পিটেন্সি বেসড এডুকেশন যে বলতেছে, কম্পিটেন্সির উপর বেস করে একটা এডুকেশন সিস্টেম, সেই কম্পিটেন্সি জিনিসটা কি হচ্ছে আমরা এখন জানবো। কম্পিটেন্সি জিনিসটা হচ্ছে ইন জেনারেল সংজ্ঞা, হ্যাঁ, ইন জেনারেল সংজ্ঞা হচ্ছে একজন পূর্ণাঙ্গ মানুষের, ভালো করে শুনেন, একজন পূর্ণাঙ্গ মানুষের কোন একটা কাজ কোন এক মানে তার হচ্ছে একজন পূর্ণাঙ্গ মানুষের লাইফ লিড করার জন্য তার যত ধরনের অ্যাবিলিটি আছে সব কিছুকে বলা হয় হচ্ছে কম্পিটেন্সি। অর্থাৎ সেই অ্যাবিলিটির ভিতরে তার স্কিল, নলেজ, অ্যাটিটিউড, ভ্যালু, তারপর হচ্ছে প্রিন্সিপাল, রুলস, রেগুলেশনস, তারপর হচ্ছে তার পার্সপেক্টিভ, তার ইন্টেলিজেন্সি, তারপরে যে তার হাত পা মিলায় হচ্ছে 20টা আঙ্গুল থাকবে, 2টা চোখ থাকবে, 2টা কান থাকবে, একটা নাক থাকবে, এভরিথিং সব হচ্ছে তার কম্পিটেন্সি। এবং সেটা যে সে সচল, সে যে সক্ষম, সেটা হচ্ছে তার কম্পিটেন্সি। তার কোনো পিডাব্লিউডি থাকবে না, তার কোনো আঙ্গুল মিসিং থাকবে না, তার কোনো চোখ অন্ধ থাকবে না। অর্থাৎ একজন পূর্ণাঙ্গ মানুষ হইতে হইলে তার যত ধরনের জিনিসপাতি দরকার এবং যত ধরনের এবিলিটি দরকার তার লাইফটা লিড করার জন্য, সেটাকেই বলা হচ্ছে কম্পিটেন্সি। এখানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। বোঝা গেছে সংজ্ঞা কম্পিটেন্সির? এখন এই সংজ্ঞা যদি আপনি দেখেন তাহলে হচ্ছে আপনাকে কেটে দিবে। কেন? কনফার্মেশন বায়াসে আছে সব অ্যাসেসররা। কেটে দেওয়ার কারণ হচ্ছে তারা অ্যাকচুয়ালি জানতেছে না যে কম্পিটেন্সিটা অ্যাকচুয়ালি কাকে বলতেছে এবং সিবিটি সিস্টেমে এটাকে কোথায় ইউজ করা হচ্ছে। আমরা সিবিটি কে এই কম্পিটেন্সির ভিতরে এই হিউজ জিনিসটাকে তো যদি নিয়ে আসতে চাই, তাহলে তো সেটা সিবিই হয়ে গেল, কম্পিটেন্সি বেসড এডুকেশন হয়ে গেল। কিন্তু আমরা ওই এডুকেশনের একটা ছোট্ট পার্ট নিয়ে আসছি, শুধুমাত্র ট্রেনিং করাবো, অ্যাসেসমেন্ট নিব, সার্টিফিকেশন দিব, এই ছোট্ট একটা পার্ট। এই ছোট্ট একটা পার্ট নিয়ে আসার জন্য যেহেতু এখানে সার্টিফিকেশনের একটা ব্যাপার আছে এবং ট্রেনিং এবং অ্যাসেসমেন্টের একটা ব্যাপার আছে, সেখানে কিছু মেজার করতে হবে, আমাকে নাম্বার দিতে হবে কত পার্সেন্ট সে হচ্ছে পাবে। নাম্বার মানে কিন্তু 10-এ 10, 20-এ 20, 10-এ 15 পাইলে পাস, 100-তে 45 পাইলে পাস, ব্যাপারটা তা না, পার্সেন্টেজ, ঠিক আছে? 100% হয়েছে কিনা সে, 100% হইলেই তাকে কম্পিটেন্ট ঘোষণা করা হবে। অর্থাৎ হ্যাঁ, তার ভিতরে কম্পিটেন্সি আছে, দ্যাটস ওয়াই তাকে কম্পিটেন্ট ঘোষণা করতেছে। কিন্তু আমরা ফ্লেক্সিবল থেকে আমরা এটাকে 80% 60% ধরি, যেহেতু আমাদের হচ্ছে নর্মাল যে 3টা এডুকেশন সিস্টেমের ভিতর দিয়ে আমরা আসি, সেখানে কোনোটাতে আমাদের 100%-এ মূল্যায়ন করা হয় না। দ্যাটস ওয়াই আমরা এই জিনিসটার সাথে অভ্যস্ত না। তাই আমরা এইটার সাথে হচ্ছে অ্যাডাপ্টেশনের জন্য আমরা হয়তো 40% ছাড় দিই, 20% ছাড় দিই, ঠিক আছে? সেই কারণে এই সিবিটি সিস্টেমটাকে আমরা মেজার করার জন্য হচ্ছে শুধুমাত্র 3টা জিনিস নিয়ে আসছি: নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড। গ্লোবালি আরো অনেকগুলা ইউজ করা হয়, যেমন অস্ট্রেলিয়াতে আছে আরো আরেকটা ভ্যালু, এটা নতুন জানছি।
তো যাই হোক, তো এরকম নলেজ স্কিল অ্যাটিটিউড ভ্যালু এটাও নিয়ে আসছে। আবার অনেক অনেক দেশে আছে যে হচ্ছে নলেজ স্কিল অ্যাটিটিউড, তারপরে ভ্যালু, তারপরে হচ্ছে তার যে মূল্যবোধের ইংলিশ কি ভুলে গেছি সেটা, তারপরে হচ্ছে তার যে ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপার সেটাকে নিয়ে আসছে, যে বুদ্ধিমত্তা তার কতটুকু। তো এরকম এগুলো হচ্ছে মেজার করার জন্য বা অবজার্ভ করার জন্য হচ্ছে এই কয়েকটা কম্পিটেন্সি গুলাকে হচ্ছে বাংলাদেশে আনা হয়েছে, শুধুমাত্র নলেজ স্কিল অ্যাটিটিউড। তাইলে এখন কম্পিটেন্সির সংজ্ঞা কি হবে, রাইট? এতগুলা কথা বলছি, সংজ্ঞা তো বলি নাই। সংজ্ঞা হচ্ছে একজন কর্মীর বা একজন ওয়ার্কারের একটা কাজ সাকসেসফুলি কমপ্লিট করার জন্য তার যতটুকু ন্যূনতম নলেজ স্কিল এবং অ্যাটিটিউড দরকার তাকেই বলা হয় কম্পিটেন্সি। বুঝছি জি ম্যাম। কি বলছি? একজন ওয়ার্কার বা কর্মীকে সাকসেসফুলি ভাবে কাজটা করতে যে নলেজ বা স্কিল দরকার তাকে কম্পিটেন্সি বলে। এই যে বাদ গেল, ন্যূনতম কথা বাদ গেছে, অর্থাৎ অবশ্যই থাকতে হবে, মাস্ট নো ব্যাপার থাকতে হবে। তার যে ন্যূনতম নলেজ স্কিল এবং অ্যাটিটিউড তিনটাই বলতে হবে, কে এস এ। অনেকে আছে যে এটা নলেজ স্কিল অ্যাটিটিউড সিরিয়াল বাই না বললে হবে না, আগেই নলেজ বলতে হবে তারপরে স্কিল তারপর অ্যাটিটিউড, না, এটা কোনো বাধা দেওয়ার সিস্টেম না। আপনি আগে অ্যাটিটিউড বলেন তারপর নলেজ স্কিল বলেন, সমস্যা নেই, কিন্তু কে এস এ এই তিনটা জিনিসই যেন থাকে, একটা যেন বাদ না যায়। তো থ্যাংক ইউ, আপনি ট্রাই করছেন, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা জিনিসটা হচ্ছে বুঝতে পারলাম এটাকে হচ্ছে কম্পিটেন্সি বলা হয়। এখন সিবিটি সিস্টেমে হচ্ছে কম্পিটেন্সি তিন ধরনের, সেটা হচ্ছে জেনেরিক, সেক্টর স্পেসিফিক, অকুপেশনাল স্পেসিফিক। গতকাল এই জিনিসটা সিএস ধরে বোঝানো হয়েছে যে ইন জেনারেল হিউম্যান কোয়ালিটির জন্য হচ্ছে আমাদের জেনেরিক কম্পিটেন্সি, আমরা যে যেই সেক্টরে কাজ করতেছি, যেমন আমি আইটি সেক্টরে, কেউ ইনফরমাল সেক্টরে, কেউ লাইট ইঞ্জিনিয়ারিং এ, তো সেইগুলোর জন্য কিছু কম্পিটেন্সি আছে, সেটাকে বলা হচ্ছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি হচ্ছে একদম কোর নলেজ স্কিল অ্যাটিটিউড, ম্যাম ঠিক আছে? আপনি তো বলছিলেন গ্রাফিক সেক্টরে আছে। জি, ম্যাম হ্যালো। আপনি তো গতকালকে বলছিলেন আপনি গ্রাফিক সেক্টরে আছে, এখন আজকে বলতেছেন আইটি সাপোর্ট। আইটি সাপোর্ট বলি না, আমি বলছি আমার সেক্টরের নাম হচ্ছে আইটি আর আমার অকুপেশন নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন। বুঝা গেছে? এই মাত্র একটু জি আগেই সেটা ক্লিয়ার করছি যে আমার সেক্টর হচ্ছে আইটি সেক্টর আর আমার অকুপেশন হচ্ছে গ্রাফিক ডিজাইন। আর জেনেরিক কম্পিটেন্সিতে হচ্ছে আমার অস মেনটেন করতে হবে, তারপরে একসাথে ওয়ার্কারদের সাথে কাজ করতে হবে, এগুলো হচ্ছে আমার জেনেরিক কম্পিটেন্সি, একজন হিউম্যানের কি কি কোয়ালিটি থাকবে। বুঝা গেছে? সো আইটি সেক্টরের জন্য আইটি সেক্টর, লাইট ইঞ্জিনিয়ারিং জন্য লাইট ইঞ্জিনিয়ারিং, ইনফরমালের জন্য ইনফরমাল, এরকম। আর অকুপেশন বেস করে হচ্ছে এই যে আমার যেমন গ্রাফিক ডিজাইন, আপনার যেমন ইআইএম, তারপরে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এরকম এরকম বিভিন্ন। তো সেটাকে হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক। এনিওয়েজ, এরপরে আছে হচ্ছে কি ফিচার্স অফ কম্পিটেন্সি, সেটাও এখানে লিখে দেওয়া হয়েছে, পড়ে নিয়েন। কম্পিটেন্সির ধরন কি কি এটাও যদি বলে, এখন সিবিটি এর ক্যাটাগরিতে হচ্ছে, এটা হচ্ছে ক্যাটাগরি, মনে রাখতে হবে। জেনেরিক, সেক্টর আর অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি গুলো হচ্ছে ক্যাটাগরি, কম্পিটেন্সির ক্যাটাগরি। আর টাইপ যখন বলবে তখন হচ্ছে নলেজ স্কিল অ্যাটিটিউড। যদি বলে কম্পোনেন্ট কি কি, সেটাও নলেজ স্কিল অ্যাটিটিউড। যদি বলে কম্পিটেন্সির সংজ্ঞা কি, সেটাও নলেজ স্কিল অ্যাটিটিউড। অর্থাৎ কম্পিটেন্সি যেখানে থাকবে এই তিনটা জিনিসও সেখানে ছাড়বে, এটার পাস মানে এটা ছাড়া সে কম্পিটেন্সি হবে না, অবশ্যই তিনটা জিনিসই থাকবে। তার মধ্যে দুইটা জিনিস আছে, নলেজ আছে, স্কিল আছে, কোনো অ্যাটিটিউড নাই। তাহলে কি তাকে কম্পিটেন্সি বলা যাবে, কম্পিটেন্ট বলা যাবে? বলা যাবে না। এবং শুধুমাত্র অ্যাটিটিউড না থাকার জন্য অনেক অ্যাসেসর অনেকে নট ইয়েট কম্পিটেন্ট দিয়ে চলে যায়। এবং অ্যাটিটিউড আছে কিনা সেটার জন্য একটা হচ্ছে চেকলিস্ট থাকে, আমাদের অবজারভেশন চেকলিস্ট। এনিওয়েজ, এ পর্যন্ত ক্লিয়ার? সামনে আগাবো, সামনে আগাবো। জি আগে আচ্ছা, শেষ করে দেই, বেটার হয়। এবার আসতেছে হচ্ছে যে নলেজ স্কিল অ্যাটিটিউড কি এর কথা বলতেছি, তাহলে নলেজ কাকে বলে, স্কিল কাকে বলে, অ্যাটিটিউড কাকে বলে? আর নলেজ কাকে বলে? জ্ঞান। জ্ঞানকে নলেজ বলে না। নো হাউ যে ব্যাপারটা, সেটাকে হচ্ছে নলেজ বলে, অর্থাৎ তার যে ইনফরমেশন জানা লাগবে একটা কাজ, সেই জানা লাগবে যে ব্যাপারটা, সেটাই হচ্ছে নো হাউ, সেটাই হচ্ছে নলেজ। বুঝা গেছে? একটা কাজ, ওই সেম সংজ্ঞা, একজন ওয়ার্কারের একটা কাজ সাকসেসফুলি কমপ্লিট মানে সাকসেসফুলি কমপ্লিট করার জন্য তার যে ন্যূনতম ইনফরমেশনটা জানতে হবে, যে নো হাউ জ্ঞানটুকু তার দরকার, এবং তার যে আন্ডারস্ট্যান্ডিং দরকার, তার যে লার্নিং দরকার, সেটাই হচ্ছে নলেজ।
অনেকগুলো কথা বলছি না? নো হাউ থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ইনফরমেশন থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, লার্নিং থাকবে, সেইগুলাকে বলা হচ্ছে নলেজ। তবে কি পয়েন্ট এখানে হচ্ছে নো হাউ। নো হাউ ব্যাপারটাকে নলেজ বলা। এবার হচ্ছে স্কিল। একজন কর্মীর বা ওয়ার্কারের একটা জব সাকসেসফুলি পারফর্ম করার জন্য তার যে অ্যাবিলিটি অর্থাৎ সক্ষমতা, সেটাকে বলা হচ্ছে স্কিল। এরপর হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড হচ্ছে একটা কাজ কোনো ওয়ার্কারের সাকসেসফুলি কমপ্লিট করার জন্য তার যে বিহেভিয়ার সেটাকে এবং তার যে ফিলিং থিঙ্কিং এটাকে বলে হচ্ছে অ্যাটিটিউড। এখন অ্যাটিটিউডের মানে হচ্ছে অন্য আর একটা শব্দ ইউজ করা হয়েছে বিহেভিয়ার, ঠিক আছে? অ্যাটিটিউড ডিরেক্টলি কিন্তু বলা হয় না। স্কিলকে স্কিল বলে, ব্যাপারটা কিন্তু তা না। এখন বাংলা লেখে অ্যালাউড, কিন্তু বাংলা লিখলে গেলে মানুষজন কি করে জানেন? লিখে একজন কর্মীর দক্ষতাকে স্কিল বলে। হইলো সংজ্ঞা? জীবনে ওই সংজ্ঞা হবে না, কারণ আপনি কি লিখছেন? দক্ষতাকে স্কিল বলে। বাংলা ভাষার কি অনুবাদ করতে বলছে? বলে নাই তো, বলছে সংজ্ঞা দিতে। ডেফিনেশন আর অনুবাদ দুইটা তো আলাদা জিনিস। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই হচ্ছে আপনি সংজ্ঞা লিখবেন, ডেফিনেশন লিখবেন যে স্কিল কাকে বলে, সক্ষমতাকে হচ্ছে দক্ষতা বলে। ঠিক আছে, এটা বুঝতে হবে। এবং এই টার্মগুলো যদি টার্মিনোলজি গুলো যদি ইংরেজিতে লেখেন তাহলে সবচেয়ে বেস্ট হয়। কারণ কি? কারণ অনেক অ্যাসেসর আছে যারা হচ্ছে বাংলাটা লেখে, হ্যাঁ ঠিক আছে, ক্যান্ডিডেট বাংলা লিখছে, সে বুঝাইতেও পারছে, কিন্তু তার ওই যে তার একটা অ্যান্সার শিট থাকে, অ্যান্সার শিটের ভিতরে হচ্ছে কিছু হিন্ট দেয়া থাকে, হিন্ট গুলো তো আবার ইংরেজিতেই থাকে। তো সে কি খুঁজে খুঁজে ওই নো হাউ কথাটা থাকা লাগবে, ওই বিহেভিয়ার কথাটা থাকা লাগবে, অ্যাবিলিটি কথাটা থাকা লাগবে, এগুলা নাই কেটে দেয়। বুঝা গেছে? ওই কিন্তু আপনি ম্যাডাম, ম্যাম কিছুটা ওই যে বাইবেলের মতো না? অ্যান্সার শিটটা অ্যাসেসরদের বাইবেল আর কি। কাইন্ড অফ, এটা হচ্ছে যারা ওই কনফার্মেশন বায়াসে বুকে, যারা নিজেদের কনসেপ্ট ক্লিয়ার না, আবার যারা বেশি বুঝে এবং গোয়ার্তুমি করে, তারা হচ্ছে এই কাজগুলা করে। ঠিক আছে, কিন্তু ধরেন যে যারা ওপেন মাইন্ডেড, তারা বুঝে যে না ক্যান্ডিডেট এটা বুঝাইতে চাইছে এবং কথাটা হইছে, আমি তাকে একটা ওরাল জিজ্ঞেস করি, সে যদি আমাকে বুঝাই বলে ফেলতে পারে তাহলে আমি এটা রাইট দিয়ে দিব, টেকেন ওভার করে নিব, দেন ইটস ওকে। সো সব টাইপেরই অ্যাসেসর থাকে, এটাই হয়েছে সমস্যা। আর সমস্যাটা আসলে অ্যাকচুয়ালি সমস্যাও না, কারণ আপনি যদি রাইট থাকেন 100%, তো তার ভিতরে যদি কনফার্মেশন বায়াসও থাকে, সে যদি গোয়ার তুমিও করে, আপনি তো রাইটটা লিখছেন, রাইটটা লিখতে তো সে কাটতে পারবে না, রাইট? সো নিজে 100% থাকবেন এবং ওর সিনারিওর জন্য রেডি থাকবেন, এটা আমি সব ট্রেনিংকে বলি। ওকে, এরপরে আছে হচ্ছে আন্ডারপিনিং নলেজ এবং স্কিল। আন্ডারপিনিং স্কিল এবং নলেজ বোঝার জন্য আমাদেরকে তিনটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে মাস্ট নো, শুড নো, আর একটা হচ্ছে কুড নো। মাস্ট নো মানে হচ্ছে জানতেই হবে, শুড নো মানে জানতে পারে, কুড নো মানে জানা উচিত, সরি, শুড নো মানে জানা উচিত, আর কুড নো মানে হচ্ছে জানতে পারে। ঠিক আছে, তো এখন ব্যাপারটা কি, যে আমি একটা কাজ করতে পারি, ওকে ঠিক আছে, পারি বলে বসে আছি, আদৌ পারি কিনা তার কোনো প্রুফ নাই। আমি ওই কাজটা জানি, জানতে পারি, হ্যাঁ ওই কাজটা তো আসলে এইভাবেই করে, হ্যাঁ মনে হয় এইভাবেই করে, এই যে এটা আমি জানতে পারি। আর জানা উচিত, মাস্ট নো, হ্যাঁ এই কাজটা এইভাবেই করে, আমি একদম শিওর, কনফিডেন্ট 100%, এটা এইভাবেই করতে হবে। এই যে আমি মাস্ট নো যে জ্ঞানটা আমার আছে, সেটারই বলা হচ্ছে আন্ডারপিনিং নলেজ এবং স্কিল। ঠিক আছে, অর্থাৎ মাস্ট নো যে ব্যাপারটা, যেমন ন্যূনতম জ্ঞান যেটা থাকবে সেটাকে আন্ডারপিনিং নলেজ বলতেছে। আবার যে ন্যূনতম দক্ষতা থাকলে আমার হচ্ছে, বা এবিলিটি থাকলে বা সক্ষমতা থাকলে হচ্ছে আমি কাজটা করতে পারবো, সেটাই হচ্ছে আমার আন্ডারপিনিং স্কিল। এখানে মাস্ট নো, শুড নো, কুড নোর কথা বলা আছে। এরপর আছে হচ্ছে ডাইমেনশন অফ কম্পিটেন্সি। এই জিনিসটা আমরা যে পড়বো হচ্ছে কোথায়, একদম 11-12তে যে হচ্ছে আমরা পড়বো ডাইমেনশন অফ কম্পিটেন্সি। কিন্তু এটা হচ্ছে কম্পিটেন্সির সাথে রিলেটেড বলে আমি এখানে দিয়ে রাখছি, আপাতত মুখস্থ করে রাখেন, আমরা পরে এটা নিয়ে আলোচনা করব। কারণ এখন যদি এই জিনিসটা মাথায় ঢুকাই দেই, তাহলে হচ্ছে বাকি যেই 8টা সিরিয়ালে আছে ওইটা করতে যাই প্যাচ লেগে যাবে। ঠিক আছে, তো আমরা আপাতত এতটুকু জানি। এছাড়া আরেকটা জিনিস আছে হচ্ছে জব, ওয়ার্ক আর হচ্ছে টাস্ক। তো ওয়ার্ক জিনিসটা হচ্ছে সবচেয়ে বড়, ওয়ার্ককে ভাঙলে পাওয়া যাচ্ছে জব, জবকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে টাস্ক। ঠিক আছে, এন্ড টাস্ককে ভাঙলে পাওয়া যায় হচ্ছে টাস্ক এলিমেন্ট। তাহলে সংজ্ঞাটা কেমন হবে, অনেকগুলা টাস্ক এলিমেন্ট নিয়ে হচ্ছে একটা, আচ্ছা টাস্ক এলিমেন্টের সংজ্ঞা আগে দিই। একটা টাস্কের ক্ষুদ্রতম অংশ বা একটা কাজের অথবা একটা জবের, আমি যদি এখানে টাস্ক বলি, জব বলি, ওয়ার্ক বলি, সবগুলাই কিন্তু রাইট হবে, কারণ কি সবগুলাকে ভেঙে তো একদম ছোট টুকরা করে ফেলছি, যেটা যে টুকরাটা টুকরা করা যাবে না সেটাই হচ্ছে টাস্ক এলিমেন্ট।
ঠিক আছে? সো একটা টাস্কের অথবা জবের অথবা ওয়ার্কের যে ক্ষুদ্রতম অংশ সেইটাকেই বলা হইতেছে হচ্ছে টাস্ক এলিমেন্ট। অনেকগুলা টাস্ক এলিমেন্ট নিয়ে হচ্ছে একটা টাস্ক হয়, অনেকগুলা টাস্ক এবং টাস্ক এলিমেন্ট নিয়ে হচ্ছে একটা জব হয়, অনেকগুলা জব টাস্ক এবং টাস্ক এলিমেন্ট নিয়ে একটা ওয়ার্ক হয়। এই হচ্ছে টোটাল সংজ্ঞা। ঠিক আছে? এখানে কিছু লার্নিং ডোমেনের কথাবার্তা বলা আছে যেগুলো হচ্ছে যে আপনাদের এ থেকে নিয়ে আসছে, এবং এই হচ্ছে পড়াইলাম যে টাস্ক এলিমেন্ট, টাস্ক, জব আর ওয়ার্ক, এই চারটা জিনিস পড়াইছি। এখন জবের হচ্ছে কিছু কম্পোনেন্ট আছে, সেটা দেখে নেবেন। জব ডেসক্রিপশন, স্পেসিফিকেশন, পার্সোনাল স্পেসিফিকেশন, সেটা কোনটা কি বলে সেগুলা, সিবিটি কি, সিবিটিএ কি, এটার স্ট্যান্ডার্ড কি কি, তারপরে যে ওই যে 5টা ডকুমেন্টেশনের কথা বলছি না, দেখেন এখানে সব আছে, সিএস, সিবিসি, ক্যাট, সিবিএলএম, কারিকুলাম, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অর্থাৎ আইএসসি, এগুলার কোনটার কি সংজ্ঞা, কোনটা কি কাজ করে, এভরিথিং হচ্ছে এখানে দেওয়া আছে। এগুলো পড়ে একদম মুখস্থ করে ফেলবেন, আদারওয়াইজ মুখস্থ করার ছাড়া আর এগুলোর কোনো উপায় নাই। সো এই 1 নাম্বার সিবিএলএম থেকে হচ্ছে টোটাল এগারোটা জিনিস পাইছি। আচ্ছা, লেভেলটা গতকাল বলে দিছিলাম, মনে ছিল লেভেলটা? জি ম্যাম। বিএনকেএফ এর লেভেল হচ্ছে 7টা, আর বিএনকেএফ এর লেভেল হচ্ছে 2 টাইপ, একটা স্কিল টাইপ আর একটা কি মেথোডোলজি বা প্যাডাগজি টাইপ। ওকে, এটা যেন একদম ক্লিয়ার থাকে, কেউ যেন এসে না বলে যে ম্যাডাম 1 দিছি 4 করবো কেন, মাঝখানে 2টা কই। ব্যাপারটা কিন্তু তা না, এই 1 করছেন স্কিল লেভেলের 1, এখন কোথায় আসছেন মেথোডোলজি লেভেল 4। ঠিক আছে? আর মেথোডোলজি লেভেল হচ্ছে বলছিলাম যে অন্যান্য কান্ট্রিতে 12টা আছে, 18টা আছে, 20টা আছে, স্কিল লেভেল এরকম হচ্ছে 10-12টা করে করে আছে, কিন্তু বাংলাদেশের অ্যাডাপশনের জন্য জাস্ট 4-5-6কে আনা হয়েছে, 1-2-3 বাদ দিয়ে দিছে। আর হচ্ছে এখান থেকে বিটিভিতে ছিল প্রিভক 2, সেটারও বাদ দিয়ে ওরা হচ্ছে প্রিভক 1 নিয়ে আসছে। আর এনএসডি হচ্ছে বিটিভি লেভেল 1 রেও বাদ দিয়ে দিছে। 1 এ ছিল হচ্ছে কি জানি বেসিক স্কিল ওয়ার্কারের আগে আর একটা কি জানি ছিল, ভুলে গেছি। তো সেটাকে ওরা বাদ দিয়ে ওরা হচ্ছে 1 এ হচ্ছে বেসিক স্কিল ওয়ার্কারটাকে নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, ওটা কম্পেয়ার করলে বোঝা যাবে। এনিওয়েজ, নাকি না 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 না, আচ্ছা ওরা চেঞ্জ করতেছে এই দুইটা। একটা জিনিস জিজ্ঞেস করবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিভক হচ্ছে আমার কাছে যে হচ্ছে আপনাদের মডিউল 1 ছিল, সেখানে হচ্ছে আমি হচ্ছে মডিউল 1 এ দেখলাম প্রিভক 1 এবং প্রিভক 2, মানে যেটা হচ্ছে সংক্ষেপে এনপিভিসি হচ্ছে 1, এনপিভিসি 2 এরকম ছিল আর কি। তো এখন কি হচ্ছে এনপিভিসি 2টা কি সম্পূর্ণ অফ করে দিছে? এটা হচ্ছে এনএসডিএ তে বাদ দিছে, বিটিভিতে আছে। এটা বুঝতে হবে, আপনার হচ্ছে যত ধরনের কনফ্লিক্ট ক্রিয়েট হবে তত ধরনের কনফ্লিক্টের মূল গোড়া হয়েছে আমরা অ্যাসেসমেন্ট দিচ্ছি এনএসডিএ, বই পড়তেছি বিটিভি। বুঝতে পারছি? এই কনফিউশন ক্লিয়ার করার জন্য 293টা কোশ্চেন আমি একদম থেকে লিখে দিছি, বুঝেছে? যেন কোনো কনফিউশন না থাকে, একদম গুছিয়ে দেয়া আছে শুরু থেকে শেষ পর্যন্ত। ম্যাডাম নেটওয়ার্কে তো খুব ডিস্টার্ব করলো। আপনি বিএনকিউএফ এর যে দুইটা বলতেছিলেন স্কিলের উপরে, আর আরেকটা কি জানি বলছিলেন, পুরো নেটওয়ার্কে খুব ঝামেলা করছে, বোঝাই যাচ্ছিল না। মেথোডোলজি অথবা হচ্ছে প্যাডাগজি, ঠিক আছে? এই দুইটা পার্থক্য কি ম্যাডাম? মানে পার্থক্য ফাইন হচ্ছে লাইনটা কি? একটা হচ্ছে স্কিল সার্টিফিকেশন দিবে আর একটা আপনাকে অকুপেশনাল সার্টিফিকেশন দিবে। কাইন্ড অফ দুইটা অকুপেশনাল সার্টিফিকেশন, কিন্তু এই প্যাডাগজি বা মেথোডোলজি হচ্ছে অ্যাডাল্ট লার্নারদের জন্য, যারা কিনা এই স্কিল লেভেলটা পরিচালনা করে তাদের জন্য হচ্ছে প্যাডাগজি বা মেথোডোলজি লেভেল। ঠিক আছে? অর্থাৎ আমরা কি হচ্ছি, সিবিএ দিয়ে অ্যাসেসর হচ্ছি, সিবিটিএ দিয়ে ট্রেনার এবং অ্যাসেসর হচ্ছি, লেভেল 5 দিয়ে মাস্টার ট্রেনার হচ্ছি, লেভেল 6 দিয়ে ইমপ্লিমেন্টর হচ্ছি। আমাদের কাজ কি? এই স্কিলগুলো পরিচালনা করা। আমি যদি অ্যাসেসর না হই তাহলে কি আমি অ্যাসেসমেন্ট নিতে পারবো স্কিল লেভেল 1 এর? পারবো না। আমি যদি ট্রেনার না হই তাহলে কি আমি স্কিল লেভেল 2 পড়াইতে পারবো? পারবো না। আমি যদি ইমপ্লিমেন্টর না হই তাহলে আমি টোটাল টিবেট সেক্টরটাকে কি ইমপ্লিমেন্টেশন আনতে পারবো বা সিবিটি সিস্টেমটাকে আনতে পারবো? পারবো না। দ্যাটস ওয়াই হচ্ছে এই যারা এই টোটাল এটা পরিচালনার দায়িত্বে হচ্ছে যারা থাকে তাদেরকে হচ্ছে প্যাডাগজি অথবা মেথোডোলজিতে ভাগ করে দেওয়া হয়। আর যারা ডিরেক্ট ওয়ার্কার, হ্যাঁ, যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করবে তাদেরকে হচ্ছে দেওয়া হয় স্কিল সার্টিফিকেট। আর আমরা হচ্ছে দুইটাই নিতে হয়, ন্যূনতম একটা স্কিল সার্টিফিকেশন নেয়ার পরেই হচ্ছে আমরা লেভেল 4 করতে পারি। আদারওয়াইজ এই যে কোনো একটা সার্টিফিকেট যদি আমি না নেই তাহলে হচ্ছে আমি লেভেল 4 করতে পারবো না। আচ্ছা, এখানে আর একটা কনফ্লিক্ট হচ্ছে সৃষ্টি করছে যে অনেকে আছে লেভেল 4 দেয় আগে, তারপরে 3 দেয়, তারপরে 2 দেয়। ব্যাপারটা কিন্তু তা না। আগে লেভেল দিবেন মানে হয়েছেন আপনি লেভেল 2 এর জন্য এলিজিবল হয়েছেন, অর্থাৎ এটা হচ্ছে প্রি রিকুইজিট। এরপরে 2 দিবেন, তারপরে 3, 4, 5, 6 এভাবে।
কেউ আগে হাইলি স্কিল ওয়ার্কার হয়ে তারপরে সে বেসিক স্কিল ওয়ার্কার হয়? এটা কোনো লজিকে পড়ে? এই এনএসডিএ হচ্ছে এই জিনিসটা শুরু করছে। তারা কোনো যাচাই বাছাই নাই, ইচ্ছা মতো মানুষজনদেরকে আগে 4 করাইতেছে, 3 করাইতেছে, ইচ্ছা মতো দিচ্ছে। জিনিসটা খুবই খারাপ করতেছে এনএসডিএ। যাই হোক, এরপরে যেগুলো আছে এখান থেকে আর বোঝার কিছু নাই, এগুলা হচ্ছে সবই পড়ার জিনিস। সো একদম এই 70 নাম্বার পর্যন্ত কোশ্চেন একদম পড়ে মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? আর যদি কিছু না বুঝেন আমাকে বলবেন, দেন হচ্ছে আমি ওইটা নিয়ে আবার পড়াই দিব। এই যে দেখেন এখানে হচ্ছে এসটিপি এর সংজ্ঞা হচ্ছে দেয়া আছে, এই যে এখানে আছে। আরটিও অথবা এসটিপি দেওয়া হয়েছে এই কারণে, কারণ আরটিওটা বিটিপি ছিল আর এসটিপি হচ্ছে এনএসটি এর, জাস্ট এই কারণে অবলিক দেওয়া হয়েছে, দুইটা সেম জিনিস। ওয়েল, এনি কোশ্চেন আজকের সেশন নিয়ে? সিবিএলএম 1 কিন্তু ডান, ঠিক আছে? সিবিএলএম 1 ডান, এবং হচ্ছে আপনাদের এই সাজেশন বলেন বা হচ্ছে 293টা কোশ্চিন বলেন, সেখানে 16 নাম্বার পেজ পর্যন্ত অর্থাৎ 70টা কোশ্চিন হচ্ছে সিবিএলএম 1 এর, এগুলা হচ্ছে একদম পড়ে মুখস্থ করে ফেলবেন। এবং এর ভিতরে সিবিএলএম 10, 11, 12রও কিছু কোশ্চিন আছে ইনক্লুডেড, যেহেতু রিলেটেড তারা। ম্যাম এতগুলো কি একদিনে মুখস্থ করা যাইব? আমি তো আর বলি না যে কালকেই পড়েন, পড়তে থাকেন। এন্ড এই 293টা কোশ্চেন যদি আপনি পড়েন তাহলে হচ্ছে আপনার কনসেপ্টটা অনেক ভালো ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, কার কোনো কোশ্চেন থাকলে বলেন, আদারওয়াইজ হচ্ছে এখানে শেষ করে দিব। এখানে শেষ বলতে কি আজকের জন্য শেষ, নাকি হচ্ছে মনে করেন যে এরপর অন্য কোনো মডিউলস এর দিকে যাবেন? আমার আমার পার্ট শেষ এখানে। এখন হচ্ছে সাদত স্যার কি আছেন? সাদত স্যার? না, দেখতেছি না তো, মনে হয় নাই। আচ্ছা, আমি স্যারকে একটা কল দিচ্ছি, একটুখানি wait। আচ্ছা, স্যার হয়তো একটু পরে আবার জয়েন করবে, আর অন্য কোনো ট্রেনারও হয়তো আসতে পারে, শিওর। সো হচ্ছে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেনটা হচ্ছে বলতে পারেন। ম্যাম আর কিছুক্ষণ যদি ক্লাস নিতেন ভালো হতো না? মডিউল তো শেষ সিবিএলএম 1, কোনো কোশ্চেন থাকলে বলেন। কিছু জানার থাকলে বলেন, আমার পক্ষ থেকে আপাতত জানানোর জিনিস শেষ। ম্যাম, সিবিএলএম ওয়ানে যে টপিকগুলো আছে শুধু টপিকের নামগুলো একটু যদি বলতেন লিখে নিতাম ভালো হতো। এই যে 1 থেকে 70 নাম্বার কোশ্চেন, এগুলাই টপিক, লিখা লাগবে না, আপনার কাছে দেয়াই আছে। হ্যাঁ, লিখতে হবে না কষ্ট করে। ম্যাম এটা তো শর্টকাট বলে দিছে। হুম, বুঝি নাই শর্টকাট কি হয়েছে।
আচ্ছা, কম্পিটেন্সির একটা হচ্ছে ছোট্ট উদাহরণ দেই, যেহেতু হচ্ছে আপনারা বলতেছেন যে আরো কিছুক্ষণ থাকি। ঠিক আছে, আপনাদের আচ্ছা, আপনাদের হচ্ছে কারা কারা কোথায় আছেন সেটা একটু বলেন তো। ঢাকাতে আছেন কে কে? একজন হাত তুলছেন, জান্নাতুল ফেরদৌস। আর বাকি সবাই কি ঢাকার বাইরে? ওরে বাবা, 5 জন ঢাকাতে। জান্নাতুল ফেরদৌস, ফারজানা ইসলাম, আমিনুল ইসলাম, সরি ফারজানা শারমিন, তারপরে ইফাত বিনতে আলম। আপনারা হচ্ছে সবাই ঢাকাতে, তাই তো? আচ্ছা, বাকি সবাই ঢাকার বাইরে। তো জাস্ট জিজ্ঞেস করলাম, কারণ হচ্ছে আপনাদের ফেস টু ফেস ম্যাম শেষ আমি ঢাকায়। আচ্ছা, আপনিও ঢাকায়। ক্লাস কি ঠিক 2টার সময় চালু হয়ে আমি যায় আজকে আপু? জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, ক্লাস কি জি হচ্ছে 2টা ফিজিক্যাল ক্লাসটা কি ঠিক 2টার সময় শুরু হয় নাকি হচ্ছে 2:30 বা 3টার দিকে শুরু হ্যাঁ, হয়? দুইটা দুইটা একদম ঠিক ঠিক 2টা থেকে শুরু হয়। এবং হচ্ছে ধরেন যে আমার লাঞ্চ করতে হয়তো একটু টাইম লাগে, বাট সবাই চলে আসলে আমি পড়া দিয়ে রাখি প্রত্যেকদিন একদম ঠিক 2টায় শুরু করে, আমি কোনো লেট করি না। সো 2টা থেকে শুরু হয় 5টা পর্যন্ত চলে, কোনো কোনো দিন 6:30 পর্যন্ত যায়। কারণ কি? কারণ হচ্ছে এই যে আপনাদেরকে আমি বারবার করে নক করতেছি অনলাইন ক্লাসে যে হচ্ছে আপনারা একটু কথা বলেন, কিন্তু কেউ কথা বলেন না। কিন্তু সামনে যে থাকে তাকে আমি কথা বলাই ছাড়ি। সো এই কথা বলাতে হয় কি ক্লিয়ার হয়ে যায় কনসেপ্ট গুলা। তো দ্যাটস ওয়াই হচ্ছে এই তাদের কাছ থেকে আমি শুনি, ফিডব্যাক নেই, এই জন্য অনেক দেরি হয়ে যায়। পড়া কিন্তু এতটুকুই, ধরেন যে আমি এক লাইনও কিন্তু বেশি পড়াচ্ছি বা কম পড়াচ্ছি তা না, কিন্তু ওই যে প্রত্যেককে ধরে ধরে জিজ্ঞেস করতেছি যে আপনি বলেন এটা বুঝছেন কিনা, এটা সংজ্ঞা কি, দ্যাটস ওয়াই দেরি হয়। ঠিক আছে। তাহলে তো ম্যাম অফলাইনে লং টাইম ক্লাস হয়। হুম, অনলাইনে একটু লং টাইমে ক্লাস হয়, আবার ব্রেকও পড়ে। ধরেন যে যে মাঝে মাঝে লাঞ্চের একটা ব্রেক পড়ে, তারপরে হচ্ছে যে মানুষজন আসা যাওয়া করে, তাদের একটু হ্যান্ডেল করতে হয়। আবার ধরেন যে আমরা নিজেরাও গল্প গুজব করি, এই আর কি, মানে সামনে থাকলে যা হয় এটাই। কারণ আমরা তো মনে করেন অনেক দূরে, এই হচ্ছে সমস্যাটা। শুক্র সমস্যা শনি আসলে নাই। হ্যাঁ, শুক্র শনি যদি ক্লাস হইতো তাহলে তো ইয়ে করা যেত, সমস্যা ছিল না। ইয়ে তো হচ্ছে অফলাইনে তো ডেইলি ক্লাস হয়, খালি শুক্রবার বাদে ডেইলি ক্লাস হয় অফলাইনে। আমার লাইফে একটাই ছুটি, শুক্রবার। ম্যাম একটু লেট করে উঠলে সমস্যা হবে? কারণ আমার তো দেখা যায় কলেজ ছুটি হয় 3:30টায়, তো আস্তে আস্তে একটু লেট হয়ে যায়। এর জন্য আর কি আমি আসতে পারছি না অফলাইন ক্লাসগুলোতে। কলেজ শেষ হয় বলতে মানে আপনি টিচার নাকি? না, পড়ছি এখন, আমি বিএসসি নার্সিং 3rd ইয়ারে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথায় আপনার, কোন কলেজে? এটা হচ্ছে মিরপুর 6 সাইক নার্সিং কলেজ। ও আচ্ছা, সাইকে, ভালো তো। শেষ হইতেছে 3:30 বাজে না? আপনার তো আসতেও হচ্ছে 4টা বেজে যাবে, একদম লাস্টে এসে আসলে জয়েন করে তেমন লাভ হয় না, কারণ লাস্টের দিকে আমরা গল্প গুজবই বেশি করি। হ্যাঁ, এই জন্য পড়ালেখা। হচ্ছে আমি অফলাইন ক্লাসগুলোতে আসতে পারছি না, নয়তো আমার বাসা থেকে কাছেই, আমি আসতে পারতাম, কিন্তু এই হচ্ছে না আর কি, টাইমটা মিলতেছে না, এর জন্য আসতে পারিনি। মাঝে মাঝে সুযোগ পেলে চলে এসেন, সমস্যা নাই। Just please. আপনি সুযোগ পেলে ম্যাডামের সাথে গিয়ে একটু আড্ডা মারলেন, ক্লাস করতে হলো। অনেকেই বলে, আমার স্টুডেন্টরা অনেকেরই বলে হচ্ছে ম্যাডামের সাথে 2 মিনিট যদি গল্পও করি তাহলে অনেক কিছু শেখা যায়, এরকম হ্যাঁ ফিডব্যাকও জি, পাইছি। জি ম্যাম, আপনার স্মাইলটা অনেক সুন্দর। সুন্দর হয় না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হচ্ছে এই আহ উদাহরণ ড্রাইভটা কি আপু একটু শেয়ার করেন? হ্যাঁ, আপনি সমস্যা নেই, উদাহরণ দেন আপু, সমস্যা নেই, ড্রাইভটা শেয়ার করেন, কিন্তু ওই যে অনেকগুলো হচ্ছে হ্যাঁ ডকুমেন্টস হ্যাঁ আছে। হ্যাঁ, ড্রাইভ শেয়ার করবো, সমস্যা নেই। আচ্ছা, ড্রাইভ শেয়ার করে ওই লিঙ্কও আমার আরো কয়েকবার দিতে হবে, এটা আমি জানি, আরো না অনেকেই জয়েন সমস্যা নেই, করতে আমাকে হয়তো। একবার দিলেই হবে, আমাকে বারবার দেওয়ার লাগবে না, আমি একবার না না, পাইলেই হবে। আপনার কথা বলি নাই, আমি বলতেছি আমাকে অনেকবার দিতে হবে এটাই। আচ্ছা, এনিওয়েজ, সমস্যা নাই। তো একটা ছোট্ট সংজ্ঞা দেই, হ্যাঁ, একটা ফান সংজ্ঞা দেই, সেটা হচ্ছে কম্পিটেন্সি। এখন কম্পিটেন্সি আপনাকে যখন বলবে যে আপনি হচ্ছে বুঝাই দেন কম্পিটেন্সি, যে এই কোশ্চেনটা হচ্ছে আমাকেও ভাইভাতে জিজ্ঞেস করছিল এনএসডিএ তে। তো সেখানে আমাকে বলছিল হচ্ছে আপনি চা বানানোর উদাহরণ দিবেন, দেওয়ার পরে ওখানে কম্পিটেন্সি কিভাবে হয় সেটা আমাকে বলবেন। এখন চা বানানোর উদাহরণটা কি আমাদের রিয়েল লাইফের কাজ না? আবার অনেকে আছে যে হচ্ছে বারিস্তা যারা, তারা কিন্তু আবার চা বানায়। তা এখন আমার অকুপেশন তো চা বানানো না, তাহলে আমাকে কেন বললো?
যে আপনি চা বানানোর ভিতরে কম্পিটেন্সি ট্রেনার কোথায়? মনে হয় হচ্ছে তার মেইন স্কিল ছিল মনে হচ্ছে সে মনে হচ্ছে ওই সাইড থেকে আসছিল, ওই যে না রান্না না বান্না। না, উনি ছিল হচ্ছে ড্রাইভিং এর, ওনার ইয়ে ছিল ড্রাইভিং। এখন ব্যাপারটা হচ্ছে কি, কম্পিটেন্সি জিনিসটা আমি ফার্স্টেই বলছি না, একজন হিউম্যানের বা একজন পূর্ণাঙ্গ মানুষের লাইফ লিড করার জন্য যত ধরনের এবিলিটি লাগবে, এখন লাইফ লিড করার মধ্যে কি আমার চা বানানো পড়ে নাকি পড়ে না? পরে পরে ম্যাম। পড়ে। তাইলে এখন আমি চা বানাইতে পারতেছি কিনা সেটা দিয়ে আমাকে কম্পিটেন্সি যাচাই করা হচ্ছে। তাহলে আমি যদি কম্পিটেন্সির সংজ্ঞাতে শুধু নলেজ স্কিল অ্যাটিটিউড বলে ছেড়ে দিই, তাহলে কি কম্পিটেন্সির সংজ্ঞা পূরণ হয়? হয় না। তারপরে আমরা সিবিটি সিস্টেমে আমরা এটাকেই নিচ্ছি, যেহেতু পরিমাপ করতে হবে, আমাদের সার্টিফিকেশন দিতে হবে, এই জন্য, আর কোনো বিষয় না। Well, তাইলে এইখানে সংজ্ঞাটা হচ্ছে বা উদাহরণটা আমরা এভাবে দেওয়া হয়েছিল যে চা বানাইতে জানি, কি কি লাগবে সেটা আমি জানি, কি কি প্রসিডিউরে কাজ করতে হবে, ধরেন যে 10টা প্রসিডিউরে আমার চা বানাইতে হবে, সেই 10টা প্রসিডিউর আমি জানি, কি কি উপকরণ লাগবে সেটা আমি জানি, কোন টেম্পারেচারে পানি গরম হবে সেটাও আমি জানি, কখন আমাকে হচ্ছে চা পাতি দিতে হবে, কখন চিনি দিতে হবে, কখন গোলাইতে হবে, এগুলাও জানি। তাহলে এই যে জানি সবকিছু এ টু জেড, পূর্ণাঙ্গ ভাবে যে জানি এবং আন্ডারপিনিং নলেজটা যে আমার আছে, এটাই হচ্ছে আমার নলেজ। কম্পিটেন্সি নলেজ পার্ট হচ্ছে এটা। স্কিল পার্ট কোনটা? চা বানাবো, স্টেপ বাই স্টেপ আমি যে বানাইতে পারতেছি প্রায়োরিটি অনুসারে, অবশ্যই প্রায়োরিটি কথাটা বলতে হবে। কারণ প্রায়োরিটি যদি না থাকে, আপনি স্টেপ আগে হচ্ছে চায়ের কাপের ভিতরে হচ্ছে টি ব্যাগ দিলেন, তারপরে হচ্ছে চিনি দিলেন, এরপরে হচ্ছে পানি বসাইলেন গরম করার জন্য, আর আপনি দিয়ে দাঁড়াই আছেন, পানি আর গরম হয় না, তারপরে পানি গরমের জন্য ওয়েট করলেন, তারপরে আপনি ওটার ভিতরে ঢাললেন। তাই ওইটার যে টেস্ট হবে আর অ্যাকচুয়াল প্রসিডিওরের যে টেস্ট হবে, দুইটার ভিতরে পার্থক্য আছে না? বা দুইটা যে কাজ করলেন এটা একটা স্ট্যান্ডার্ড আছে না? সো এই প্রায়োরিটি অনুসারে এবং সিকোয়েন্স অনুসারে আমরা যে হচ্ছে স্টেপ বাই স্টেপ এক একটা কাজ করতেছি, এই যে করতে পারতেছি, ন্যূনতম কাজটাও করতে পারতেছি। হ্যাঁ, ন্যূনতম কাজ কি? পানি গরম করা। সেই ছোট ছোট কাজগুলো সব স্টেপ বাই স্টেপ করে পানি গরম করলাম, কাপ ধুইলাম, পিরিচ মুছলাম, কাপ মুছলাম, কাপ ধুইছি গরম পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে না। সো গরম পানি দিয়ে কাপ মুছলাম, এরপরে হচ্ছে টি ব্যাগ দিলাম, তারপরে পানিটা ঢাললাম, অথবা পানি ঢেলে দেন টি ব্যাগ দিলাম, তারপরে চিনি দিলাম, নাড়াইলাম। আর নাড়ানো গোলানোরও কিন্তু ওয়ে আছে। এটা গোল করে সার্কেল সার্কেল করে আমরা গোলাই সেটা না, সামনে পিছনে হচ্ছে নাড়তে হয় চামচ, তাহলে হচ্ছে তাড়াতাড়ি মিশে। সো এবং এটা হচ্ছে এটিকেট, এটা হচ্ছে একটা অ্যাটিচিউডের মধ্যে পড়ে, যে তুমি চাটা এভাবে করে গুলাবা না, চা গুলাইতে হয় হচ্ছে সামনে পিছনে দিয়ে। সো এই টোটাল যে কাজটা পারি সেটাই হচ্ছে আমার স্কিল। কম্পিটেন্সি দুইটা জিনিস গেল। অ্যাটিচিউড বলছি? অ্যাটিচিউড কি বলছি? না। জি না, জি না, কিন্তু জি না। অ্যাটিচিউড তো করে ফেলছি, ওই যখন কাজ করছি তখনই তো আমার অ্যাটিচিউড হ্যাঁ দেখানো হ্যাঁ, হয়ে গেছে। ওইটাই। কিভাবে অ্যাটিচিউড দেখাইছি? রাগ করে কাজটা করছি, হাসি খুশি করে কাজ করছি, ওইটা অ্যাটিচিউড নাকি? মনোযোগ দিয়ে করা যেটা। হুম। ম্যাম, এই যে কিভাবে কাজ আমরা করতে হয়, এই নলেজটাকে কাজে লাগিয়ে কাজ করা, এটাই হচ্ছে অ্যাটিটিউড। না, অ্যাটিটিউড কি? বিহেভিয়ার, আচরণ। চা বানানোর মধ্যে আচরণ কোথায় আসতেছে? এই যে আমি চায়ের চিনিটা গুললাম, এটা কিভাবে গুলছি? গোল গোল ঘুরাইয়া না সামনে পিছনে করে? এই যে একটা পয়েন্ট পাওয়া গেছে। তাহলে এই এটিকেটটাই হচ্ছে আমার একটা আচরণ, ছোট্ট একটা কাজের আচরণ। তারপরে ওই যে হাসি মুখের কথা বলছিলাম, যে হচ্ছে আমার মেজাজ ঠান্ডা করে আমি কাজ করছি, নাকি অনেক হালকার ভিতরে থেকেও আমি হচ্ছে অনেক চিল্লাচিল্লি করে হচ্ছে কাজটা করছি, এটা আমার একটা অ্যাটিটিউড। তারপরে হচ্ছে এই যে কাজ করছি, করার পরে টি ব্যাগ ছিঁড়ে ফেলে রাখছি, পানি ফেলে রাখছি, গুলাইতে যায় হচ্ছে কাপের ভিতরে পুরো একদম ছেঁড়াবেড়া করে ফেলছি, এটাও আমার একটা অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডটা হচ্ছে রং অ্যাটিটিউড। সুন্দর করে গুছায় রাখছি, কাপটা ভালো করে মুছছি, কোনো কিছু উতরায় পড়ে নাই, পিরিচটা একদম পরিষ্কার, একদম সুন্দর একটা কাপে হচ্ছে আমি সার্ভ করলাম। আবার সার্ভ করার ভিতরেও অ্যাটিটিউড আছে। বড় একটা কাপ নিছি, ওই চা তলায় পড়ে আছে, এটাও একটা অ্যাটিটিউড। ঠিক আছে? তো এই এভরিথিং হচ্ছে আমার অ্যাটিটিউডের ভিতরে পড়ে। তাহলে আপনাদেরকে যে অফলাইন ক্লাসে এখন কি করা হইতো, এই উদাহরণটা দেওয়ার পরে এখন সবাইকে তার তার জব অনুসারে বা তার তার অকুপেশন অনুসারে হচ্ছে আমি এখন সংজ্ঞা জিজ্ঞেস করতাম, উদাহরণ জিজ্ঞেস করতাম, সংজ্ঞা এবং উদাহরণ। যে এই যে কম্পিটেন্সিটা বললাম, এবার আপনি আপনার জব অনুসারে বুঝান যে এখানে নলেজ কোথায়, স্কিল কোথায় এবং অ্যাটিটিউড কোথায়। কারণ আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে অ্যান্সার দিবেন।
দেন ম্যাম বলেন। জি, ম্যাম একটু যদি এলিমেন্ট অফ কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া, রেঞ্জ অফ স্টেটমেন্ট এগুলো নিয়ে যদি একটু আলোচনা করতেন। এগুলো হচ্ছে সিএস এর কম্পোনেন্ট, এগুলো পরে আসবে, এখন না। ওকে, ঠিক আছে। ঠিক আছে, এগুলো পরে আসবে, স্টেপ বাই স্টেপ আসবে। আগে টিবেট সেক্টরটাকে বুঝি, তারপরে সিএস এ যাব। টিবেট সেক্টরটাকে বোঝার জন্য আমার এই জিনিসগুলো লাগতেছে এবং এই ডকুমেন্ট গুলা লাগে। এই ডকুমেন্টের কাজ কি সে পর্যন্ত আমরা জানছি। ডকুমেন্ট তৈরি হয়েছে কিভাবে, ওটা মডিফাই করতে হবে কিভাবে, কোথা থেকে পড়বো কি করবে, এগুলো পরে জানবো। এদের ট্রেনার পার্ট বাকি আছে, অ্যাসোসিয়েট পার্ট বাকি আছে, ওগুলাতে গেলেই আমরা এগুলো পড়বো। ঠিক আছে, এখন মাথায় নিলে হবে কি, জিনিসটা মুখস্থ করে ফেলতেছেন কিন্তু বুঝবেন না, এরকম হবে। আচ্ছা, আমিনুল ইসলাম আছেন? জি আলহামদুলিল্লাহ আছি। আলহামদুলিল্লাহ। বলেন আমি তো এখন জানি হচ্ছে আপনার যে কোশ্চেন ধরবেন না, আগে আলহামদুলিল্লাহ বলে দিলাম, এখন তো রক্ষা করবে আল্লাহ নাকি। অবশ্যই আপনার হচ্ছে অকুপেশন কোনটা? ডিজিটাল মার্কেটিং আর ডিজিটাল অ্যাডভান্স মার্কেটিং। এসইও। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংটাই হচ্ছে দিয়েন এখানে। তো ডিজিটাল মার্কেটিং এ হচ্ছে যে কোনো একটা জবের নাম বলেন। আচ্ছা একটু ওয়েট, স্যার কল দিছে। বলছিলাম না, আল্লাহ সেভ করো, দেখছেন। আমিনুল ভাই ঠিক আছে আমিনুল ভাই। হ্যাঁ ভাই, বুঝি নাই, হৃদয় ভাই কিছু বললেন? হ্যাঁ, আল্লাহ অনেক বাঁচাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ। কিন্তু বলেন, বলে যান। ওয়েব ডিজাইনের হচ্ছে একটা জবের নাম বলেন। ওয়েব ডিজাইনার, যদি আমি ডিজাইনিং নিয়ে কাজ করি না, তারপর ওয়েব ডিজিটাল ডিজাইনার। মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং না ওয়েব ডিজাইন? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, ওকে। ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে যে কোনো একটা জবের নাম বলেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থেকে শুরু করে হচ্ছে অনেক কিছুই তো পড়ে, ধরেন যে কোনো একটা ধরে নেন। আচ্ছা ঠিক আছে, ধরেন যে হচ্ছে আপনি এসইও করবেন। এই ওকে, এসইও করাটা হচ্ছে আপনার জব, এটার ভিতরে ওকে। কম্পিটেন্সি কোথায় কোথায় আছে? কম্পিটেন্সি না, প্রথম কাজ হচ্ছে নলেজ। অর্থাৎ তো হ্যাঁ, আমি বুঝতে পারছি, প্রথম হ্যাঁ, কাজ ওকে। হচ্ছে নলেজ। তো নলেজ, আমি একটা যে কাজ করব, এসইওটা কি, এটা কেন করতে হয়, কিভাবে করতে হয়, কার জন্য করব, এই জিনিসগুলো জানা। তো যেহেতু আমাকে হচ্ছে নলেজটা হচ্ছে প্রপারলি, আমাকে খুব মাস্টার হইতে হবে না, বাট অ্যাটলিস্ট ওই নলেজটুকু জানা, যেটার মাধ্যমে হচ্ছে আমি কাজটাকে মোটামুটি ন্যূনতম কাজটাকে করতে পারবো। যদিও টেকনিক্যালি বেশ কয়েকটা টার্ম ছিল, ওই একবার দেখাইছিল আপু, আমার আর খেয়াল নাই। তো একটার মধ্যে ন্যূনতম ছিল, আমার এটা মনে আছে, এর জন্য এটা বললাম, বাকিগুলো হচ্ছে ভুলে গেছি। তো কিছু কিছু টার্ম যেটা আমি দেখছি, যে হচ্ছে ওই মোহন আপু হচ্ছে ওই টার্ম গুলো হচ্ছে ফোকাস করে করে বলছিল, তাহলে হচ্ছে পরবর্তীতে যখন হচ্ছে ভাইবা নিবে, ওই ভাইবা বোর্ড পাস করতে সুবিধা হবে। এই তো। তো এতগুলো টার্ম আমার মন নাই, দেখতে হবে, শুধু একটা মনে ছিল, ন্যূনতম হচ্ছে জিনিসগুলো নলেজগুলো থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের হচ্ছে নলেজের পরে যেটা ছিল সেটা হচ্ছে, এখন হচ্ছে একটুখানি ওয়েট, সেটা হচ্ছে ন্যূনতম নলেজটা থাকতে হবে, ঠিক আছে, থাকলো, সমস্যা নাই। তা আমি জিজ্ঞেস করছি কেন নলেজ কোনটা, এসইও করার জন্য আমার নলেজ কোনটা সেটাই আচ্ছা, স্পেসিফিক্যালি বলতে হবে, ঠিক সেটা আছে? এসইও করার জন্য নলেজ অনেকগুলো জিনিসই লাগে, যেমন কিওয়ার্ড রিসার্চ লাগবে, অন পেজ অপটিমাইজেশন লাগবে, অফ পেজ অপটিমাইজেশন লাগবে, টেকনিক্যাল এসইও লাগবে, লোকাল এসইও লাগবে, এগুলো, এসইও অডিট লাগবে, এগুলো। হুম, ওকে, তাহলে এগুলা যে হচ্ছে জানি, এগুলাই হচ্ছে আমার নলেজ। হুম। এরপরে যদি স্কিল পার্ট থেকে ধরি, তো স্কিল পার্টের মূল জিনিসটা হচ্ছে আপুর কথা যেটা বলছিলাম, সেটা হচ্ছে প্রায়োরিটি থাকা লাগবে, কোন কাজটা আগে কোন কাজটা পরে। এবং সেই প্রায়োরিটির মাধ্যমে কি থাকতে হবে, যে আমি এই কাজটা করার জন্য অ্যাভেল কিনা, সেটা হচ্ছে ইস্যুস। তার মধ্যে আমি প্রিভিয়াসলি যে কাজ করছি, আমার এক্সপিরিয়েন্স আছে, আমি অনেকগুলো ক্লায়েন্টের কাজ করে দিছি। হ্যাঁ, এই যে, এবং আমি যখন এই কাজটা নিছি, আমি হয়তো অডিট করে আমার কাছে মনে হয়েছে আমি কাজটা করতে পারবো, তার জন্য সব ধরনের স্কিল ট্রেনিং আমার সবকিছুই আছে। তো আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে আমার স্কিল পার্ট। আর ওই যে এরপরে আবার আবার হচ্ছে হয়ে গেল যে হচ্ছে আমি কাজটা করতে পারবো, আরে কাজ করতে পারবো তো বুঝলাম, তা আমাকে আহ, কাজটা করে দেখাইতে হবে না যে এটা আমি পারি। সো ওই যে কাজটা যে পারি, কাজটা যে করতেছি, এই যে স্টেপ গুলো ফলো করতেছি, যে সাপোজ আমি স্ক্রিনশট নিলাম, তারপরে হচ্ছে এটাতে আপলোড করলাম, তারপরে হচ্ছে লিখলাম, তো এই জিনিসগুলো হচ্ছে আমার স্কিল, ঠিক আছে? আচ্ছা, ওকে, তবে অ্যাটিটিউড
আর অ্যাটিটিউডের পার্ট যদি বলি তাহলে এই অলরেডি হচ্ছে অ্যাটিটিউড অনেক কিছু করে ফেলছি। কাজটা করার সময় আমি কি হাসি মুখে ছিলাম না রাগান্বিত ছিলাম? ওরে না 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 না, কম্পিউটারে হাসি মুখে কাজ করার না সাথে না কোনো মানে issue জাস্ট নাই। আমি যখন কাজ করতেছি, যদি হচ্ছে কোনো প্রতিষ্ঠানে কাজ করি, না আমার বিহেভটা না, দেখতে পারবে। আর কোনো যদি দিক থেকেই না, আচ্ছা কোনো দিক থেকে না। এটা হচ্ছে আমরা যখন আইটি সেক্টরে আসব তখন আমাদের বিহেভিয়ারটা হবে হচ্ছে ইন্টারনেট বিহেভিয়ারের যে রুলস এবং রেগুলেশনস আছে সেটাকে বলা হচ্ছে নেটিকেট। নেট এবং এটিকেট দুইটা একসাথে হচ্ছে নেটিকেট, ঠিক আছে? তো এই নেটিকেট ইউজ করে আমি কাজ করতেছি কিনা, কারো প্রাইভেসি আমি ক্ষতি করতেছি কিনা, আমি যেটা স্ক্রিনশট নিলাম সেটা আমি আমার কাজ বা অন্য কোথাও ছড়াই ফেলতেছি কিনা, তো এই ব্যাপারটা গুলা হচ্ছে যে আমি মেনটেন করে কাজ করতেছি, এটাই আমার অ্যাটিটিউড, ঠিক আছে? বুঝাইছে? জি স্যার, বোঝা গেছে স্যার। ওকে, ঠিক আছে। তাহলে কি স্কিল ভেদে আলাদা আলাদা অ্যাটিটিউড হবে? না, এটা হচ্ছে আইটিতে আমরা যেহেতু কাজ করতেছি আমাদের অ্যাটিটিউডটা, হ্যাঁ আমি যখন অ্যাসেসরির সাথে কথা বলবো সেটা আমার অ্যাটিটিউড, আমি যখন ক্লায়েন্ট হ্যান্ডেল করবো সেটাও আমার অ্যাটিটিউড। কিন্তু আমরা কি করতেছি, আমরা একটা ভিয়া ইউজ করতেছি, অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কাজগুলা করতেছি। আমি একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছি, আমি কিন্তু ভার্চুয়াল রিয়েলিটিতে আছি, আমি তো রিয়েল লাইফে না। মানে হ্যাঁ কাইন্ড অফ রিয়েল লাইফে, কিন্তু আমার মাধ্যমটা হচ্ছে ভিয়াটা হচ্ছে আমার ভার্চুয়াল রিয়েলিটি, বা এই যে ভার্চুয়াল যে ব্যাপারগুলা সেটা, সরি ভার্চুয়াল রিয়েলিটি না, ভার্চুয়াল যে ব্যাপারগুলা, তো সোশ্যাল মিডিয়া বা হচ্ছে আমি কোনো মার্কেট প্লেস থেকে কাজ করতেছি, তো সেগুলো তো আমি কথা বলতেছি কিসে, অনলাইনে বা ইন্টারনেটে, এগুলাতে কথা বলতেছি না। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের অ্যাটিটিউডটা হচ্ছে নেটিকেট হিসেবে ইউজ করা হয়, বা ওই পার্টটা হচ্ছে অ্যাটিটিউডের জন্য বলে স্পেসিফিক হয়, যেহেতু তারা একটা স্পেসিফিক শব্দ জানতে চায় অথবা একটা স্পেসিফিক কথা তারা শুনতে চায়, ঠিক আছে? দ্যাটস ওয়াই। আর যদি আপনি রিয়েল লাইফে ফেস টু ফেস হয় সেটা, তো ফেস টু ফেস হইলে তখন হচ্ছে আপনার অ্যাটিটিউডটা এরকম হতে পারে যে আপনি গুছায় রাখছেন কিনা, ঠিক মতো পরিষ্কার করছেন কিনা, যে ইকুইপমেন্ট গুলা নিয়েছেন সেগুলো আবার সাজায় গুছায় রাখছেন কিনা, খুঁজে আবার পরে কাজ করতে পারবেন কিনা, কোনো ইকুইপমেন্ট ভেঙে ফেলছেন কিনা, এগুলো হচ্ছে তখন আপনার অ্যাটিটিউডের ভিতরে পড়া। এটা হ্যাঁ আপনি অকুপেশন ভেদে আপনার অ্যাটিটিউডটা ডিফারেন্ট হবে, তাই তো? ওই যে বললাম অকুপেশন ভেদে না, ডিফারেন্ট। শুধুমাত্র আইটির জন্য, শুধুমাত্র আইটিটা যেহেতু হচ্ছে আমরা কাজ করতেছি অনলাইনে, দ্যাটস ওয়াই হচ্ছে ওইখানে একটা শব্দ ইউজ করতে হবে, তাছাড়া বাকি অ্যাটিটিউড সেম আছে। আপনার অ্যাটিটিউড সেম হবে, তাই তো? হ্যাঁ বাকি অ্যাটিটিউড সব সেম আছে। কারণ কি, কারণ আমি হচ্ছে কাজ করতেছি কোথায়, আমার ওয়ার্ক স্পেসটা গুছানো আছে কিনা, এটাও কিন্তু আমার অ্যাটিটিউড। সো আমি কাজ করতেছি একটা ল্যাপটপে, আমি একটা চেয়ারে বসছি, চেয়ারটা ভাঙে চুরে রেখে দিছি, তা এটা কি আমার অ্যাটিটিউড? না, আমি একটা চেয়ারটাকে মেনটেন করে চলতেছি, এটা আমার একটা অ্যাটিটিউড। আমি ল্যাপটপটাকে গুছায় রাখছি, এই যে আমার সুন্দর একটা ওয়ার্ক স্পেস আছে, আমার একটা গেমিং চেয়ার আছে, সুন্দর একটা মনিটর আছে, একটা ল্যাপটপ আছে, মাউস গুলো আমি সুন্দর হাতের কাছে রাখছি, সব গুছানো, একটা সাইডে একটা গাছ আছে, একটা ঘড়ি আছে, ক্যালেন্ডার আছে, এই যে ওয়ার্ক স্পেসটাকে আমি গুছায় রাখছি, এটা আমার অ্যাটিটিউড না? সো অ্যাটিটিউডটা সেম, সবার ক্ষেত্রেই সেম, অ্যাকচুয়ালি সেম, কিন্তু হচ্ছে আমরা একটা শব্দ জাস্ট এখানে ইউজ করব যারা হচ্ছে আইটিতে আছি, সেটার নাম হচ্ছে নেটিকেট, যেহেতু আমরা হচ্ছে অনলাইনে কাজ করি। সো কিছু কিছু অ্যাসেসর হচ্ছে প্রিফার করে এই জিনিসটা, দ্যাটস এই আমি শব্দটা ইউজ হবে, তাই তো? এক্স্যাক্টলি এই শব্দটা ইনক্লুড হবে। এটিকেট এবং নেটিকেট দুটোই এখানে ইউজ হচ্ছে শুধুমাত্র আইটির ক্ষেত্রে, আর আদার সব ক্ষেত্রে শুধুমাত্র এটিকেট থাকছে। এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা স্যার মনে হয় চলে আসছেন, স্যার আসছেন? ম্যাডাম 293টা প্রশ্ন কিভাবে পাবো একটু কষ্ট করে যদি বলেন। দিতেছি আবার, আবার থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা স্যার আসছেন? স্যার এখনো আসে নাই। এই ইন্টারনেট নেটিকেটটা কি আমাদের যে হচ্ছে মডিউল, যেটা হচ্ছে মানে আইটির যে ইকুইপমেন্ট নিয়ে যেটা বলা আছে, আইসিটি নিয়ে বলা আছে, সেখানে পাবো? হুম, যে ইন্টারনেট নেটিকেট যে অপশনটা, এটা কি আমরা হচ্ছে আমাদের যে পরবর্তী একটা মডিউল আছে ওই যে আইটি অথবা আইসিটি নিয়ে, সেখানে পাবো? এই মডিউলটা অ্যাকচুয়ালি অনেক ব্যাকডেটেড মডিউল, ওখানে হচ্ছে এগুলা না পাওয়ার সম্ভাবনা বেশি, আমি এখন পর্যন্ত পাইনি। আর নেটিকেট হচ্ছে একটা স্ল্যাং, সেটা হচ্ছে এখন ফর্মালি ইউজ করা হইতেছে সামহাউ। সো এই স্ল্যাংটাকে শিষ্টাচার তো আমরা নেটিকেট তো সাধারণত শিষ্টাচার বলতে পারি, যাতে জিনিস বলতে ইউজ করি। অ্যাকচুয়ালি হচ্ছে এটিকেট, এটিকেট মানে হচ্ছে শিষ্টাচার বা হচ্ছে যে আপনার যত ধরনের আচরণ বিধি আছে সেটা হচ্ছে এটিকেট। কিন্তু এখানে নেটওয়ার্ক বা ইন্টারনেটের যে আচরণ,
ঠিক আছে, ইন্টারনেটের আচরণের জন্য হচ্ছে ওরা নেটিকেট একটা স্ল্যাং ইউজ করা হয়, এন্ড এই স্ল্যাংটা হচ্ছে রিসেন্টলি অ্যাড হয়েছে ফর্মাল হিসেবে, দ্যাটস আমরা এটাকে নিয়ে আসছি, আদারওয়াইজ জানতাম না। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। আমাদের কি ক্লাস হবে? স্যার ক্লাস নিবেন? এই যে স্যার আসছে, দেখি স্যার কি বলে। স্যার হ্যালো। হ্যালো। আচ্ছা স্যার জয়েন করছে, কিন্তু স্যারের কথা শোনা যাচ্ছে না কোনো একটা কারণে। আচ্ছা দেখি স্যার আসুক। আচ্ছা, আর কোনো কোশ্চিন ছিল কারো? এই যে স্যার জয়েন করলো, স্যার কথা বলতেছ না, এটা কি ইন্টারনেট ইথিকেট? মজা করে বলো। এটা হচ্ছে ইন্টারনেট ইস্যু, টেকনিক্যাল ইস্যু। ইন্টারনেট ইস্যু তো না, এটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু। কারো কোনো কোশ্চিন থাকলে বলতে পারেন। যদি আমরা এই নেক্সট 13 তারিখের জন্য, মানে যদি আমি আমার কথাই বলি, যদি নিজেকে প্রিপেয়ার্ড মনে না হয়, তাহলে কি আমি এই নেক্সট এক্সামটা আমি বাদ দিতে পারবো? মানে পরবর্তী যদি exam আছে? যদি রেজিস্ট্রেশন না হয়ে যায় দিতে পারবেন, আবার রেজিস্ট্রেশন হইলেও যদি আপনি অ্যাসেসমেন্টে না বসেন সেক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবেন, এই আর কি। রেজিস্ট্রেশন ফিটা তখন 2বার দিতে হবে, এটাই। রেজিস্ট্রেশন হয়ে গেছে কি হয়নি এটা কিভাবে জানবো? রেজিস্ট্রেশন হবে হচ্ছে ঠিক 10 দিন আগে। 10 দিন আগে হচ্ছে আপনাদের কি অবস্থা সেটা আমরা যাচাই বাছাই করব, করার পরে দেন হচ্ছে যদি দেখি যে না ঠিক আছে ওকে আছে, তাহলে হচ্ছে রেজিস্ট্রেশন হবে, আদারওয়াইজ আপনারা পরে রয়েছে। মানে সুযোগ আছে যে আমি চাইলে আমি রেজিস্ট্রেশন করবো না এবার, তাই তো? জি আচ্ছা। ম্যাডাম একটা প্রশ্ন ছিল। জি আচ্ছা, শিওর। আমি হচ্ছে মানে ডকুমেন্ট গুলা কি জমা দিচ্ছিলাম, তো ওই যে স্কিল পার্টের যে সার্টিফিকেটটা, এইটা হচ্ছে কি কোনো মানে কি বলে বেসরকারি প্রতিষ্ঠানেরটার মূল্যায়ন বেশি না সরকারি প্রতিষ্ঠানের, মানে স্কিল যেটা 3 মাসের বা 6 মাসের যেটা থাকে? সেটা বলে নাই, বলা হয়েছে হচ্ছে আপনাকে এনএসডি অথবা বিটি, অ্যাকচুয়ালি এনএসডি এর হচ্ছে যদি কোনো স্কিল পার্ট করে থাকেন তাহলে এনএসডি এর স্কিল পার্টের কার্ডটা অথবা সার্টিফিকেটটা দিতে হবে। এটা আপনার বেসরকারি প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান যেখান থেকে আপনি ট্রেনিং করেন না কেন ওইটা কোনো ইস্যু না, আপনার সার্টিফিকেট থাকলেই হবে। আর আরেকটা ম্যাডাম হচ্ছে, আমি হচ্ছে যে স্কিলটা করছি ওইটা মানে মানে আরটিও যেটা ওইটাও করলাম, আর একটা আরপিএল দিলাম সেম ইয়ের উপরেই, আপনি কিন্তু এনএসডি এর আরটিও আন্ডারে। করেন নাই, এনএসডি করলে আপনি এসটিপি করছেন। আমাদেরকে তো ম্যাডাম বললো যে আরটিও মানে জি, 3 মাস। এখানে বুঝতে সমস্যা আছে। এখানে যারা বলে তাদেরও কনফিডেন্স কনফার্মেশন বায়াস আছে, যারা এটা ইউজ করে তাদেরও বায়াস আছে। এখন বায়াস থাকা যাবে না, আপনি এখন আমার স্টুডেন্ট হয়ে গেছেন। আচ্ছা, তাহলে এটা কি ম্যাডাম 3 মাসের যেটা আমরা করলাম এটা কি হলো এসটিপি, নাম? স্কিলস ট্রেনিং এ, প্রোভাইডার, অর্থাৎ এটা এনএসডি এর আন্ডারে হয়েছে। অবশ্যই যদি এটা এনএসডি এর ও, আন্ডারে হয় তাহলে সেটা এসটিপি, আর আরটিও হবে যখন আপনি বিটিভির আন্ডারে করবেন। সার্টিফিকেশনটা কোথা থেকে পাইছেন? এনএসডি থেকে পাইছেন না? জি জি। এক্স্যাক্টলি, সেটা আচ্ছা, হচ্ছে এখানে আমি এতক্ষণ প্রবলেম হবে কথা বলতে ম্যাডাম? পারি না, আমার ল্যাপটপে ফোনে পাচ্ছে না, ফোন দিয়ে জয়েন করেছি তো এই ওয়ার্ডের সাথে আমি একটু শুরু করতে চাই। তারপর হচ্ছে সবার সাথে হচ্ছে কোঅপারেশন করবো। আগে হচ্ছে যে ওয়ার্ডটা নিয়ে এই মুহূর্তে হচ্ছে কথা হলো আরটিপি, এসটিপি এবং হচ্ছে আরটিও, এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আমাদের ট্রেনারের অনুমতি ক্রমে আজকে। জি স্যার, অবভিয়াসলি প্লিজ। আচ্ছা, এই আরটিও এবং এসটিপি এই কথাটাকে হচ্ছে যেভাবে ইউজ করা হচ্ছে এই টিভেট সেক্টরে, সেখানে আমরা অনেকেই এটার ব্যাপারে একটু আমাদের কনসেপ্টটা হচ্ছে ভিন্ন ধরনের আছে। আর এই কনসেপ্টটা থাকার কারণও যারা হচ্ছে এই বাংলাদেশে হচ্ছে প্রজেক্ট বেস কাজগুলো করছে তারা ম্যাক্সিমাম জন হচ্ছে এই ওয়ার্ডটা এইভাবে করে হচ্ছে ইউজ করতেছে। এসটিপি এবং আরটিও এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে 3 মাস 6 মাস মেয়াদী যে কোর্সগুলো হচ্ছে সেই কোর্সের ব্যাপার।
কিন্তু এই টিবেট সেক্টরের অ্যাকচুয়াল ওয়ার্ড বা হচ্ছে এটার থিঙ্কিং যদি আমরা বলতে যাই, তাহলে সেক্ষেত্রে এবং এসটিপি বা হচ্ছে আরটিও এটা কোনোটা দ্বারাই 3 মাস এবং 6 মাস এটাকে বোঝানো হচ্ছে না। এই যেটা আমরা হচ্ছে 3 মাস 6 মাস মেয়াদি যে কোর্সগুলো আমরা হচ্ছে করি, 3 মাস 4 মাস বা এরকম টাইপের যে ডিউরেশন গুলো থাকে, এই কোর্সগুলোকে বলা হয় হচ্ছে যদি এনএসডিএ তে আসি তাহলে বিএনটিএফ শর্ট কোর্স বলা হয় এটা। আর যদি হচ্ছে আমরা ইয়েতে বিটিভিতে করি তাহলে তখন হচ্ছে আমরা এনটিভিকিউএফ শর্ট কোর্স সেটা বলতে পারি। এখন এই যে এসটিপি বলা হচ্ছে, এসটিপির ফুল মিনিংটা আসলে কি? এসটিপির ফুল মিনিং হচ্ছে স্কিল ট্রেনিং প্রোভাইডার। এটা হচ্ছে প্রতিষ্ঠানকে মেনশন করে, কোনো কোর্সকে মেনশন করে না। কিন্তু যেহেতু হচ্ছে এই যারা এই বিষয়গুলোর সাথে যুক্ত, তারা এটাকে হচ্ছে এই শর্ট কোর্স গুলাকে মেনশন করতেছে এসটিভি দ্বারা, এনএসডি এর ব্যাপারটা, আর বিটিভির ব্যাপারটা মেনশন করতেছে আরটিও দ্বারা। যে কারণে আমরা সবাই হচ্ছে ইউজড হয়ে গেছি হচ্ছে যে আরটিও বা এসটিপি মানে হচ্ছে শর্ট কোর্স। ঠিক আছে, কিন্তু এটার সত্যিকার অর্থ হচ্ছে এটা দ্বারা হচ্ছে শুধুমাত্র প্রতিষ্ঠানের টাইপটা কি সেটাকে হচ্ছে মেনশন করা হচ্ছে। এটা কি আইএসসি নাকি হচ্ছে কোনো ট্রেনিং অর্গানাইজেশন যারা হচ্ছে ট্রেনিং প্রোভাইড করে, নাকি এটা কোনো হচ্ছে এরকম অর্গানাইজেশন যারা শুধুমাত্র অ্যাসেসমেন্ট করায়, কোনো ট্রেনিং প্রোভাইড করায় না, নাকি হচ্ছে ওয়ার্কশপ বেস, এরকম কোনো ব্যাপার হচ্ছে এই ওয়ার্ড দ্বারা হচ্ছে মেনশন করা হচ্ছে এই এসটিবি দ্বারা। ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন কিনা এটার মানে এটা? জি স্যার, এই একটু আগে হচ্ছে সংজ্ঞাটা কিন্তু এটাই পড়ে আসছি যে যে অর্গানাইজেশনটাকে হচ্ছে অ্যাক্রিডিটেশন দিচ্ছে এনএসডিএস অর্গানাইজেশনটা বা ইনস্টিটিউটটা অথবা টিটিসি অথবা টিএসসি, সেগুলাকে বলা হচ্ছে আপনার এসটিপি। আর হ্যাঁ বিটিইডি থেকে এক্স্যাক্টলি, যারা এটাই তো। অ্যাক্রিডিটেশন পাচ্ছে, যেমন টিটিসি, জি। টিএসসি, ভেট, টিভেট, ভিটিটিআই, এনিথিং, এনি অর্গানাইজেশন, এনি ইনস্টিটিউট যারা কিনা স্কিল মানে ট্রেনিং প্রোভাইড করতেছে, তো তাদেরকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে আরটিও। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার, আরটিও বা এসটিপি। এনিওয়েজ, তো স্যার আমি তাহলে আজকে লিভ নিচ্ছি, আপনি হচ্ছে কন্টিনিউ করেন অথবা কথাবার্তা বলেন। তো সবাই ভালো হ্যাঁ, থাকেন, সবার সুস্থ সাথে একটু থাকেন, কথা বলবো। আবার সবার হচ্ছে ইনশাআল্লাহ হচ্ছে দেখা হবে। বেশ কিছু ব্যাপার নিয়ে সবার অনেক ধরনের হচ্ছে কনফিউশন আছে, কোশ্চেন আছে, সেই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমরা হচ্ছে ডিসকাশন করবো। আপনি লিভ নেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই। জি, সবাই কেমন আছেন? জি স্যার, ভালো, আলহামদুলিল্লাহ। সবাই মনে হয় ভালো নাই, অন্য কেউ হচ্ছে বলছে না। তাসনিয়া ম্যাডাম আছেন লাইনে? স্যার ভালো আছি স্যার, বলুন। তাসনিয়া ম্যাডাম কি আছেন লাইনে? আচ্ছা আচ্ছা, আপনাদের এই প্রিভিয়াস যে সেশন গুলো গেল, যে ক্লাসগুলো পাস হইলো, সেগুলো নিয়ে আপনাদের যেই যে ধরনের হচ্ছে কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে, সেগুলো হচ্ছে আপনারা একটু আমাকে করতে পারেন। কেননা গতকালকেও দেখলাম যখন হচ্ছে ক্লাস চলছে, ক্লাসের মাঝে মাঝে বিভিন্ন বিষয়, শিডিউল বা হচ্ছে আলাদা রিলস, এই টাইপের বিষয়গুলো নিয়ে আপনারা হচ্ছে কথা বলতেছেন, প্রশ্ন করতেছেন এক একজন। তো এরকম টাইপের আপনাদের যে কোনো কোশ্চেন যদি আপনার থাকে, আমি চেষ্টা করবো আগামী সপ্তাহ থেকে প্রত্যেক ক্লাসের শেষে মিনিমাম আধা ঘন্টা হচ্ছে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেখানে আমাদের স্পেশাল যে নোটগুলো আছে, সাজেশনগুলো আছে বা রিসোর্স যেগুলো থাকে, সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করবে এবং সেখান থেকে কোন কোন বিষয়গুলোকে আপনারা কিভাবে প্রিপারেশনের জন্য নিবেন সেই বিষয় নিয়ে হচ্ছে আলোচনা থাকবে। এবং কোনো বিষয় যদি আপনাদের এই যে যে ক্লাসগুলো চলছে সেখানে কোনো ল্যাকিং থাকে, সেগুলো হচ্ছে আমি সেখানে ডিসকাস করে দিব। সো আপনাদের যদি কোনো কারো কোশ্চেন থাকে যে কোনো বিষয়ে, এই ট্রেনিং পারপাস, আপনারা সেগুলো কাইন্ডলি হচ্ছে আমার সাথে শেয়ার করতে পারেন। স্যার আমি আমার প্রশ্নটা ম্যাডামের সাথে তো শুরু করছিলাম কিন্তু কমপ্লিট করতে পারিনি আর কি, তো প্রশ্নটা আবার একটু করছি। সেটা হচ্ছে আমি মানে টিডিএম থেকে লেভেল 2টা আর কি কমপ্লিট করছি এনএসডির আন্ডারে। তো এইটার উপরেই হচ্ছে আমি আরপিএল একটা পরীক্ষাও দিয়েছি। তো রিসেন্টলি হচ্ছে আমি আরেকটা প্রতিষ্ঠান থেকেও করছি, মানে আমার কিছু জানা গ্যাপ আছে, যদিও আমি পাশ করছি। আরেকটা হচ্ছে মানে রিসেন্ট যেটা করতেছি এটা লেভেল 2 আর 3 একই সাথে। তো এইটা কি কোনো প্রবলেম হবে? আচ্ছা, কোশ্চেনটা আবার একটু কাইন্ডলি রিপিট করবেন। মানে